অতসী দৃষ্টি প্রতিবন্ধী একটা মেয়ে, বয়স 17। ছোটবেলায় কোনো এক ভয়ঙ্কর দুর্ঘটনা অতসীর পেখম রাঙা চোখ দুটো হতে দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছিল। সেই থেকে প্রতিবন্ধী হয়েই আছে সে। অতসীর পুরো নাম অতসী ফারিস। বাবা মায়ের একমাত্র মেয়ে সে। একমাত্র মেয়ে হওয়ায় বাবা মায়ের কাছে খুব আদুরে। তবে বাবা মায়ের কাছে আদুরে হলেও তার প্রতিবন্ধকতার কারণে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের বাঁকা দৃষ্টির সম্মুখীন হতে হয় প্রায় সময়। কেউ কেউ সহানুভূতির চোখে দেখে, কেউ কেউ কটু কথা শোনায় সুযোগ পেলে। অতসীর বাবারা 3 ভাই, সবাই ফারিস মহলেই থাকে, শুধু অতসীরা ছাড়া। তার বাবা একজন সরকারি ব্যাংক কর্মকর্তা। চাকরির কারণে বাড়িতে থাকা হয় না ভদ্রলোকের। এদিকে অন্তর্মুখী স্বভাবের অতসীর কাছের মানুষ বলতে তার বাবা মা। বাবার যখন চাকরির কারণে অন্য শহরে বদলি হয়, তখন প্রথমে মাস দূরে থাকতে পেরেছিলেন শুধু। অতসীর বয়স তখন কম, 11 বছরের, সদ্য বয়ঃসন্ধিতে পা দেওয়া কিশোরী সে। বাবার জন্য কাঁদতে কাঁদতে সবাইকে অতিষ্ঠ করে তুলত। একে তো অন্ধ, তার উপর বাবা সোহাগী। তার বাবাও মেয়েকে দূরে রাখতে পারলেন না। স্ত্রী সন্তান সহ শিফট করেন নিজের চাকরির শহরে। এরপর থেকে তারা শহরের বাইরে থাকে, বাড়ির অন্যদের থেকে দূরে। অতসীর তার বাড়ির লোকেদের থেকে, চাচাতো ভাই বোনেদের থেকে দূরত্ব সৃষ্টি হয়। একইভাবে ফারজাদের সাথেও তেমন ভাব ছিল না। তার উপর ফারজাদের তার প্রতি অজানা কারণে বিরক্তি, ঘৃণা ছিলই। নামেই ভাই বোন যেন তারা। ফারজাদ বরাবরই একটু বেপরোয়া আর খামখেয়ালি। নিজের প্রিয় দাদু ভাইয়ের কার্বন কপি সে। বয়সটা 27। ছোটবেলা থেকেই পরিবার তাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। রাগ, অস্থিরতা, জেদ আর বেপরোয়া স্বভাব, এসব তার নিত্যসঙ্গী। বাড়ির সবাই জানে সে এমন উচ্ছৃঙ্খল জীবন কাটাচ্ছে, কিন্তু বুঝিয়েও ফেরানো যায় না তাকে। কিছু ঘাটতারা ছেলে থাকে, তাদের তেরামি করতে কোনো কারণের দরকার পড়ে না। বংশগত স্বভাব সেটা। ফারজাদেরও তাই। নিজের মন মর্জি মতো থাকতে পছন্দ করে সে। লেখাপড়া শেষ করেছে, 2 বছর হলো। পারিবারিক ব্যবসার যোগ দিতে বললেও দেয় না। সাফ মানা এতে। আর না তো অন্যের চাকরি করবে। মাঝে মধ্যে নেশা পানি খাওয়ারও অভ্যেস আছে তার। দেখতে খুব সুদর্শন, নিয়মিত ব্যায়ামের ছাপ স্পষ্ট শরীরের গড়নে। আর চেহারায় গঠন শৈলী সহ গায়ের রংটা বিদেশিনী মায়ের মতো বিদেশি ধরনের। বাঙালির তো লক্ষ্য করা যায় না একেবারেই। ফর্সা, গলায় সিলভার কালার চেইন থাকে একটা, আর চুলগুলো সিল্কি। সেদিন রাতে অতসী প্রিসিলার রুমে যেতে গিয়ে তার রুমে চলে এসেছিল। ভুলেই ফারজাদের রুমে এসে পড়েছে বুঝতে পারে সে। ক্ষমা চেয়ে চলেই যাচ্ছিল তৎক্ষণাৎ, কিন্তু ফারজাদ তখন রাগ ছিল। সেদিন প্রথমবার বাইক রেসে হেরে বাড়ি এসে একের পর এক ড্রিঙ্ক নিচ্ছিল। সাথে অভ্যেসবশত অন্যান্য ভাবেও নেশা করে। অতসী যখন গিয়েছিল তীব্র নেশার ঘোরে, তখন ফারজাদ ওই সময়টাই কেউ তার রুমে যায় না। তার নিষেধাজ্ঞা আছে আগে থেকেই। অন্ধ অতসীকে তার এমনিতেই অপছন্দ। ন্যাকা লাগে তার মেয়েটাকে। যাই করে ফারজাদের কাছে ন্যাকামি লাগে। অসহ্য ধরনের। তার মনে হয় মেয়েটা প্রতি মুহূর্তে মিষ্টি মিষ্টি কথা বলে প্রত্যেকের কাছে সহানুভূতি পেতে চায়, যা তার অপছন্দ। অসহ্য ধরনের। সেদিনও একবার অন্ধ হওয়ায় চলতে গিয়ে ভুলে তার সামনে চলে এসেছিল। আরেকটু হলেই ধাক্কা লাগতো। এই বিষয়টাও তার পছন্দ হয়নি তখন। সকলের সামনে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, যেন সে রাস্তা থেকে তুলে আনা কোনো উচ্ছিষ্ট। ফারজাদ তখন সে রাতের পর সকালে নিজের সাথে এক বিছানায় অতসীকে আবিষ্কার করে। তার নিজেরই বিশ্বাস হচ্ছিল না তা, কিন্তু বিশ্বাস না হলেও কিছু করার নেই, কারণ তার স্পষ্ট মনে পড়ছিল সব। কিভাবে মেয়েটাকে রুমে দেখে রেগে কথা শুনিয়েছে, থাপ্পড় মার জন্য কাছে এসে ভয়ার্ত চেহারা দেখে নেশার ঘোরে অন্য নেশা চাপে। ভীতু চেহারাটা কিছু পল চেয়ে স্নিগ্ধ গাল দুটোতে অকস্মাৎ চুমু দেওয়ার বাসনা জাগে। দেরি করেনি সেই বাসনা পূরণ করতে। অতসীর গাল দুটোতে চুমু খেয়ে বসে মাতাল হয়ে তার রূপের প্রশংসা করতে করতে তখনই অতসী আতঙ্কিত হয়ে চলে যেতে চায়। ফারজাদ অকস্মাৎ তার গালে নিজের ঠোঁট ছুঁয়ে দেবে সে ভাবতেও পারেনি। আতঙ্কিত হয়ে পড়ে সে। কিছু একটা ঠিক নেই, বুঝতে দেরি হয়নি তার। চলে যেতে চায়, কিন্তু অন্ধ অতসী চলে যেতে গিয়ে হোঁচট খেয়ে মাতাল ফারজাদের গায়েই পড়ে। অনাকাঙ্ক্ষিত আলিঙ্গন হয় দুজনের মধ্যে, ফারজাদের হাত থেকে তার কোমরে। আতঙ্কে শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে গিয়েছিল তার। এতে তার কমনীয় বক্ষ যুগলের উঠানামা নিজ বক্ষে অনুভব করে মাতাল ফারজাদ আরও হুঁশ খুইয়ে ফেলে।
অতসী নিজেকে ছাড়িয়ে চলে যেতে চাইলে পেছন থেকে জড়িয়ে নিয়ে সেখানে চেপে ধরে অকস্মাৎ। অতসী চিৎকার করতে মুখ খুলছিল, কিন্তু ফারজাদ তার গায়ের ওড়না খুলে মুখটা বেঁধে দিয়েছে। তারপর দৃঢ়ভাবে হাত বুলাতে থাকে সারা শরীরে। অপর হাত কামিজের ফাঁক দিয়ে পেটে কোমরে বিচরণ করছিল। রুক্ষসী হাত দুটোর ছোঁয়া সইতে না পেরে অতসী বারবার ছাড়া পেতে চেয়েছে, কিন্তু ফারজাদ ছাড়েনি। এরপর আস্তে আস্তে পোশাক খুলে বিবস্ত্র করে বিছানায় ফেলে দেয়। নিজেও বিবস্ত্র হয়ে শুরু করে পাশবিক নির্যাতন। সবটা সকালে মনে পড়েছে ফারজাদের। অতসীকে পাশে দেখে মস্তিষ্কে চাপ প্রয়োগ করে ভাবতে গিয়ে সব মনে পড়েছে তার। সে তীব্র আফসোস আর গ্লানিতে মুখ ঢেকে নেয় হাতে। শরীর তখনও বিবস্ত্র। আকস্মিক কি ভেবে চমকে ওঠে। বিছানায় শুয়ে থাকা অতসী নাকের কাছে আঙ্গুল দিয়ে শ্বাস কেমন নিচ্ছে দেখল। চলছে, তবে ধীরে। ফারজাদ কি করবে ভেবে পাচ্ছিল না তখন। অতসীর মায়াবী ক্লান্ত চেহারাটা দেখে সেদিন আর বিরক্ত লাগেনি, আর না অসহ্য লেগেছে মেয়েটাকে। আফসোস হচ্ছিল তার, কি হয়ে গেল। ফারজাদ সেদিন দেখে কেমন নিস্তেজ অতসীর শরীরটা। কি ভেবে চাদর কিছুটা তুলে নেয় অতসীর শরীর থেকে। উন্মুক্ত হয় নারী দেহকান। সব স্পষ্ট তখন ফারজাদের সামনে। নরম নারী অঙ্গ দুটোতে দাঁত বসে গেছে, দাগে আঁচড়ে লাল হয়ে আছে সারা অঙ্গ। ফারজাদ আর দেখতে পারল না। সারা রাত নিজের পাশবিক নির্যাতনের চিহ্ন নিজেই দেখতে পারল না। আফসোসে আত্মগ্লানিতে ভরে উঠল তার ভেতরটা। চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছিল নিজের। অনেকক্ষণ মাথা নামিয়ে কিছু ভাবতে ভাবতেই চোখ তুলে তাকায় অতসী পানে। মায়াবী মুখটা দেখলে গ্লানি যেন বাড়ছে। সাথে এত কিছুর মধ্যেও সে এই মেয়েটার সাথে অন্তরঙ্গ হয়েছে ভেবে মুখটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল আনমনে। নাইট ক্লাবে মাতাল হয়ে রাতের পর রাত পড়ে থেকেছে কতবার। কত মেয়ে চেয়েছে এক রাতের জন্য ঘনিষ্ঠ হতে, কিন্তু সে মাতাল অবস্থাতেও ওই অর্ধলঙ্গ মেয়েগুলোকে উপেক্ষা করতে পেরেছে। আর কাল কিনা এই সামান্য পিচ্চি মেয়েটাকে দেখে হুঁশ খুইয়েছে। যদিও এখন দেখে তার পিচ্চি লাগছে না। ফারজাদের পাশবিক ছোঁয়ার অবাঞ্ছিত দ্যুতি এসেছে তাতে। এক রাতেই বড় হয়ে গেল কেমন। কিন্তু এই মেয়েকে ফারজাদ এতটা হুঁশ খুইয়েছে। অবাক হয়েছিল সে। বেহুশ অতসীকে দেখতে দেখতে সেদিন অতসী তারই থাকবে এই সিদ্ধান্ত নিয়েছিল। তারপর যা যা করার সব করে অতসীকে হুঁশে এনেছে। অতসী, ওঠো। এই অতসী, চোখ খোলো প্লিজ। অতসী, ক্যান ইউ হেয়ার মি? ওয়েক আপ গার্ল, ওপেন ইউর আইস। চোখে মুখে পানির ছিট দিয়ে গালে হাত রেখে ডাকে সে বারবার। অনেকবার ডাকে, কিন্তু অতসীর হুঁশ আসেনি। শেষ একবার পানি ছিটকা দিয়ে হাত পা মেজে দিতেই ক্লান্তি ভরা চোখ দুটো আধো আধোভাবে খুলতে দেখা যায়। তখন ফারজাদ কাছে আসে, তার উপর ঝুঁকে কিছুটা দেখছিল আদৌ জ্ঞান ফিরেছে কিনা। অতসী চোখ খুলে কিছু পল নিশ্চুপ থাকলো, চোখের মণি সম্মুখ বরাবর উপরে। কিন্তু দৃষ্টি না থাকায় ওভাবে তাকিয়ে থাকলেও আদতে কিছু যে দেখছে না তা জানা কথা। কিছু মুহূর্ত সময় নিয়ে সে সবটা মনে করতে পারল। এখনো সে কি ফারজাদ ভাইয়েরা কাছেই আছে? জানা নেই তার, তবে তার সম্মান আর নেই তার কাছে। সেটা গত রাতেই খুইয়েছে, এটুকু তার মনে ছিল। তার কোনো অস্থিরতা দেখল না, কারণ তখন চিৎকার চেঁচামেচি করে আর লাভ নেই। নিশ্চুপভাবে পড়েই রইল। অতসী। বড্ড ক্ষীণ সেই ডাক। নিম্ন স্বরটা শুনে যে কারো আশ্চর্য হওয়ার কথা। সবসময় বুক উঁচিয়ে কথা বলা, কর্কশ কণ্ঠে অতসীকে অপমান করা সেই কণ্ঠটা এত তেজহীন হয়ে এলো আজ। অবাকই হওয়ার কথা ফারজাদকে যারা জানে তাদের, কিন্তু অতসী সেসব ভাবতে দেখা যায়নি। সে বড্ড কাতর কণ্ঠে আওয়াজ তুলেছিল, ছেড়ে দিন ফারজাদ ভাই, প্লিজ। আর কখনো আপনার রুমে পা রাখবো না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, ক্ষমা করে দিন। আপনাকে সামনে থেকে আমার চেহারাটাও দেখাবো না, আমি প্রমিস করছি। আর করবেন না এসব। আমি খুব ব্যথা পাই, আপনি ভারী, আমার কষ্ট হচ্ছে সারা শরীরে। ফারজাদ কিছু বলেনি তখন। উদ্দেশ্যহীন গন্তব্যে চেয়ে থাকা অতসীর কাতর কণ্ঠে বলা কথাগুলো নিশ্চুপ থেকে শুনেছিল শুধু। ফারজাদ প্লেনে বসে আছে এই মুহূর্তে, কানে হেডফোন গুজে গান শুনতে শুনতে ভাবছিল সেদিনের সবটা। জানালা দিয়ে শুভ্র মেঘপুঞ্জ দেখতে দেখতে এর মধ্যে অতসীর কান্না ভেজা মুখটা চোখে ভেসে আসলো তার। সবখানে মেয়েটা চোখ বুজে শ্বাস টেনে সিটে মাথা এলিয়ে দেয়। অতসীকে জানানো হয়েছে যে নিবিড়ের সাথে তার বিয়ে দেওয়ার কথা ভাবছে বড়রা। অতসী স্থবির হয়ে শুনল তা। তার কাছে প্রত্যুত্তরে কিছু বলার মতো ভাষা নেই।
বিয়ে নিয়ে এই অবধি কোনো কিছু ভাবা হয়নি তার। অন্ধ অতসীর বিয়ে কিভাবে হবে এই নিয়ে পাড়া প্রতিবেশীর আত্মীয় স্বজনদের নানান হা হুতাশ। অন্ধত্ব বরণ করার পর থেকে এসব শুনে এসেছে সে, আর সেই সাথে তার বিয়ে নিয়ে স্বপ্নটা গড়ার আগেই ভেঙেছে। তাও মনের কোণে সুপ্ত চাওয়া থাকতো যে কেউ একজন আসবে তার জীবনে, যে তার অপূর্ণতা সহ তাকে মেনে নেবে, কিন্তু সেই অপূর্ণতাকে প্রতিবন্ধকতা হিসেবে দেখবে না, বরং ছোট্ট একটা খামতি মনে করে সেই খামতির কারণে যাতে অতসীকে পীড়া পেতে না হয় সেই খেয়াল রাখবে। নিজের চোখে অতসীকে দুনিয়া দেখাবে। কিন্তু তার সব আশা যেদিন ফারজাদ ভাই তার শরীরে কলঙ্ক লাগিয়েছিল সেই দিনে ভেঙে চুরমার হয়ে গেছে। যদি স্বপ্ন পুরুষের এত এত ভালোবাসার বিনিময়ে সে সতীত্ব উপহার দিতে না পারে, তাহলে সেই স্বপ্ন পুরুষকে চাওয়ার তো পাপ। তা উদিনের পর থেকে আর বিয়ে নিয়ে কোনো স্বপ্ন দেখেনি সে। ফারজাদ ভাই শরীরই মোহে অতসীতে আটকেছে। যেদিন মোহ কেটে যাবে সেদিন তারও কোনো মূল্য থাকবে না। একথা অতসী ভালো জানে, কিন্তু নিবিড় ভাইয়ের মতো একজন ভালো পুরুষকে সে কি করে ঠকাবে? তাছাড়া নিবিড় ভাইয়াকে সে ভাইয়ার নজর ছাড়া অন্য কোনোভাবেই ভাবতেই পারছে না। অতসী খুব আপত্তি করে এই নিয়ে, কিন্তু সেই আপত্তি অতসীর মা আর বাবার কান অব্দি পৌঁছতে দিল না। অতসীর মা খুব করে চান এই বিয়েটা যেন হয়। বোনের কাছে যাবে তার অপূর্ণ মেয়েটা, এর থেকে খুশির কথা আর কি হতে পারে? অতসীকে নানান কিছু বুঝালো, এক প্রকার মানসিকভাবে চাপে ফেলেন। তার প্রতিবন্ধকতাটাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে এক প্রকার ইমোশনাল ব্ল্যাকমেল করে রাজি করিয়ে ফেলেন তিনি। স্বামীর কানে অতসীর আপত্তি একবার গেলে কোনোভাবেই আর এই বিয়ে হওয়ার সুযোগ থাকতো না। তাই নিজেই মেয়েকে বলতে এসেছিলেন, আর যেমনটা চেয়েছেন তাই হলো। অতসীর এঙ্গেজমেন্ট তারিখ ঠিক করা হয়েছে, আর মাত্র দুদিন পর তার সাথে খালতো ভাই নিবিড়ের আংটি বদল। এঙ্গেজমেন্টের পর নিবিড় আর তার খালতো ভাই থাকবে না, সে নিবিড়ের বাগদত্তা হয়ে যাবে তখন। এরপর একসময় বিয়ে হবে, সংসার করতে হবে নিবিড়ের সাথে। এভাবেই বড়ই পীড়া অনুভব হচ্ছে অতসীর হৃদয়টাতে। কত ছেলে শয্যায় যাবে সে। অতসী ঠিক করেছে মায়ের কাছে আপত্তি জানাতে না পারলেও নিবিড়কে যে কোনোভাবে সে বোঝাবে। শুধু একবার দেখা যাক। এই বিয়েটা সে করতে চায় না জানলে নিবিড় নিজেই সবাইকে মানা করে দেবে, বিশ্বাস আছে তার। নিবিড় তার সব কথায় গুরুত্ব দেয়, বাকিদের মতো হেলায় শুনে না। অতসীর এই বিয়ের কথা চলায় কেন জানি সেদিনের সবকিছু ভীষণ মনে পড়ছে। সাথে নিজের প্রতি ফারজাদ ভাইয়ের প্রতি রাগ ক্ষোভ বাড়ছে। সেদিনের পর থেকে কতবার তার বাবা মার তার কি হয়েছে জানতে চাইলো, কেন অসুস্থ লাগছে, কোথাও খারাপ লাগছে, কতবার যে জানতে চাইলো মানুষ দুটো, আর সেও কতবার বলতে গিয়েও পিছিয়ে এসেছে। এরপর কি হবে শুধু এই কথাটা ভেবে ভেবে। ফারজাদের জায়গায় অন্য কোনো পুরুষ হলে সে হয়তো এতটা ভয় পেত না, কিন্তু তার পরিবার কি ফারজাদ মীর ফারিসকে উপেক্ষা করে অতসীর দৃষ্টিকোণ থেকে সবটা দেখবে? তার হয়ে কথা বলবে তার বাবা মা ছাড়া আর কেউ? এতে তার কারণে বাবা মায়ের বাড়ির সবার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে না? অতসীর ফারজাদের তার প্রতি দেখানো যত্ন ভালোবাসা মুহূর্তগুলো মনে পড়লে নিজেকে কিছু একটা করে দিতে মন চায়। কেন সে কড়া গলায় মানুষটাকে মানা করতে পারে না? কেন তার সেই সাহস হয় না? কেন অতসী সবটা বাবা মাকে জানানোর সাহস করে উঠতে পারে না? আর কেনই বা নিজেকে শেষ করার সাহসও পায় না সে? এত ভীতু অতসীকেই এত ভীতু হতে হলো। অতসীর এঙ্গেজমেন্টের খবর ফারিস মহলের প্রত্যেকে জানে, ফারজাদ ছাড়া। ফারজাদ বাড়িই ছিল না গত 4 দিন ধরে। রাজধানীতে গিয়েছিল কোনো এক কাজে। সে সাধারণত হুটহাট ওখানে যায় বাইক রেসের জন্য। তার 600cc সুপার স্পোর্ট কাওয়াসাকি ZX6R বাইক আছে, যেটা নিয়ে নিজের সব রেসে অংশ নেয়। কিন্তু এবারে ওটা নিয়ে যায়নি। ফ্লাইটে হঠাৎ গেল, আবার ফিরেও এলো, আজই ফিরেছে। এখনো জানে না যে অতসীর এঙ্গেজমেন্ট ঠিক হয়েছে কারোর সাথে। অতসীকে আরজাদ ঢাকা যাওয়ার পর থেকে বারবার ফোন দিলেও মেয়েটা রিসিভ করে না, তাই যোগাযোগ করতে পারছে না। সেদিন খেতে বসেছিল ফারজাদ। বাড়িতে আরমান, আরোহী, প্রাচী সহ তাদের ফুফাতো বোনেরা কেউ নেই, বাড়ির পুরুষরাও নেই, ফারজাদের মা, চাচি আর ফুপিরা ছাড়া। ফারজাদের 2 ফুপি সন্তানদের নিয়ে প্রিসিলার বিয়ের পর আর নিজেদের বাড়ি ফিরে যায়নি। বিয়ে শেষে ধীরে সুস্থে যাওয়ার সময় আসতেই আবার অতসীর এঙ্গেজমেন্ট ঠিক হওয়ায় থেকে গেছে তারা। তো 2 ফুপি সহ ফারজাদের মেজো মা সোফায় বসে চা খেতে খেতে গল্প করছিল।
ফারজাদের মা তার কি কি লাগবে দেখছিল। হঠাৎ কলিং বেল বেজে উঠলে সার্ভেন্ট গিয়ে দরজাটা খুলে দেয়। সাথে সাথে প্রবেশ করলো ফারজাদের বাবা, মেজো বাবা সহ অতসীর বাবাও। পরপর অতসীকে নিয়ে তার মাও ঢুকলো। তাদের পিছু পিছু আরমান, প্রাচী আর আরোহী সহ তাদের ফুফাতো ভাই বোনেরা। স্বাভাবিক নেই কেউ, কেমন থমথমে ভাব চেহারায়, দেখে কিছু একটা ঘটেছে মনে হচ্ছে। তাদের এত তাড়াতাড়ি ফিরে আসতে দেখে আবার সাথে বাড়ির পুরুষদেরও দেখে। ফারজাদের মা সহ বাকিদের কপালে ভাঁজ পড়ে, কারণ অতসীর মা সহ ছেলে মেয়েরা গিয়েছিল এঙ্গেজমেন্টের জন্য শপিং করতে। কালই আংটি বদল করা হবে এই বাড়িতে, আর হুট করে সিদ্ধান্তে কেনাকাটার সুযোগ পায়নি তেমন। তাই আজ সবাই মিলে গিয়েছিল অতসীকে তার মা একা ছাড়তে চায়নি বলে নিজেও যান। আর বাড়ির পুরুষরা ছিল নিজেদের কাজে, তাহলে একসাথে ফিরলো কেন? সবাই একসাথে চোখ মুখ এমন বানিয়ে এসেছেন কেন? কিছু হয়েছে? ফারজাদের মা বলে। আর তোরা না শপিং এ গেলি, এত তাড়াতাড়ি হয়ে গেল? ফারজাদের মেজো মা বলে। সবাই একসাথে কোথা থেকে ফিরলেন ভাইজান? ফারজাদের ফুপি বলে। তাদের কোনো কথা জবাব দিল না কেউ। আরমান, প্রাচী আর আরভি সহ তাদের ফুফাতো ভাই বোনদেরও থমথমে দেখাচ্ছে খুব, সাথে চিন্তিত। তারা একপাশে চলে এলো। ফারজাদকে নিজেও টেবিলে বসে তির্যক চোখে চেয়ে ঘটনা বোঝার চেষ্টা করছে। অতসীকে হঠাৎ বাবা মায়ের সাথে এখানে দেখে অবাক হলেও সন্তুষ্টই বটে ওর দেখা পেয়ে। মন দিয়ে আগাগোড়া দেখে নিল সে। 4 দিন কোনো যোগাযোগ ছিল না অতসীর সাথে। আজ এখানে ফারিস মহলে উপস্থিত থাকবে বা কোনো বিশেষ কারণ ছাড়া হঠাৎ এই বাড়ি আসবে, তা ভাবনায় আসেনি তার। সন্তুষ্টই হলো মনে মনে। তবে সবাইকে এমন চিন্তিত আর অস্বাভাবিক চেহারা দেখে মনে হচ্ছে গুরুতর কিছু ঘটেছে। অতসীর মায়ের চোখে অশ্রু। অতসী নিজেও কেমন থম মেরে আছে, নেতিয়ে গেছে। অসুস্থ বোধ করছে নাকি? ফারজাদের কপালে ভাঁজ পড়ে, তবে অধৈর্য হলো না। কি হলো? কেউ কিছু বলছেন না কেন? চোখ মুখ এমন দেখাচ্ছে কেন সবার? কিছু কি হয়েছে? আপনারা বাচ্চাদের সাথে এলেন কোথা থেকে? ওরা না শপিং এ গিয়েছিল? এঙ্গেজমেন্টের শপিং হয়ে গেছে এত তাড়াতাড়ি? ফারজাদ মায়ের মুখে এঙ্গেজমেন্টের কথা শুনে কপাল কুঁচকে তাকায়। যদিও তার মায়ের এত প্রশ্নেরও কোনো উত্তর এলো না। অদ্ভুত এক থমথমে নীরবতা কক্ষ জুড়ে। কিছু পল গড়ালো। যারা বাইরে থেকে এসেছে প্রত্যেকে চিন্তিত, গাম্ভীর্য ধরে আছে। বাকিরা চিন্তায় অস্থির প্রায়। একে একে নানান প্রশ্ন করল। অবশেষে দীর্ঘ চিন্তাভাবনার পর ফারজাদের মেজো বাবা মাথা তুলে তাকান সবার দিকে। পরপর অতসীর দিকে ফিরে মুখ খুললেন। অতসীমা, এসব কিভাবে হলো? কথাটা জিজ্ঞেস করতে না করতেই সে মায়ের বুকে মুখ গুজে ফুঁপিয়ে ওঠে। কোনো প্রত্যুত্তর করল না, অবিরত অশ্রু বিসর্জন দিল শুধু। এভাবে কাঁদলে তো হবে না। কিভাবে কি হলো আমাদের জানতে হবে তো, নাকি? এসবের পেছনে কে? অথচ তাও উত্তর দিল না, ফুপাতে থাকে শুধু। সবাই কেন এখানে এসব জিজ্ঞেস করছে? মা একটু একা কোথাও নিয়ে যাচ্ছে না কেন? তারপর সে সবটা বলে নিত সব, কিন্তু এখানে এত মানুষের সামনে কিভাবে বলবে সে? ততক্ষণে আরমান ওপর থেকে দাদিকে নামিয়ে এনেছে, সবটা জানায়নি। তবে নিজে তার উপস্থিত থাকা দরকার এ কথা বলেই নিয়ে এসেছে। দাদির চিন্তিত বদনে নিচে এসে বসে জানতে চাইলেন, কি হয়েছে? সবাই জটলা বেঁধে বসেছিস কেন? আর চোখে মুখের এই হাল যে, খুলে বল দেখি কি হয়েছে? অতসীর বাবা মাথা ঝুঁকিয়ে সোফায় বসে আছে। ফারজাদের বাবা মুখ খুলবে তার আগে অতসীর খালা অর্থাৎ নিবিড়ের বাবা মা সহ নিবিড়কে ঢুকতে দেখা যায়। অস্থির তারা। শুনেছিল যে শপিংয়ে গিয়ে অতসী অসুস্থ হয়ে হঠাৎ অচেতন হয়ে পড়েছে, তাই ছুটে এসেছে। তাদের প্রবেশ করতে দেখে ফারজাদের মা আর মেজমা এগিয়ে গেল সৌজন্য কথা বলতে, তারপর বসার জায়গা করে দেন। অতসীর খালা বলে, অতসীমা, ঠিক আছিস তুই? এখন ভালো লাগছে? তারপর বোনের দিকে তাকান। হসপিটালে থেকে সোজা এখানে নিয়ে এসেছিস নাকি ওকে? অতসীর মা জবাব দিল না। ও হঠাৎ অজ্ঞান হয়ে পড়লো কেন? ডাক্তার কি বলছে? নিবিড়ের বাবা জিজ্ঞেস করে। নিবিড় নিজেও বিচলিত মন বদনে তাকিয়ে আছে অতসীর দিকে। তার মা জবাব দেওয়ার আগেই ফারজাদের বাবা তাদের দিকে এক নজর তাকায়। আগে অতসীর সাথে একা কথা বলে সবটা জেনে নিলে ভালো হবে মনে হয়েছিল, কিন্তু এখানে ইতিমধ্যে কিছু একটা ঠিক নেই, তা সবাই আন্দাজ করে নিয়েছে। এমন অবস্থায় লুকাতে চাইলে ঝামেলা বাড়বে।
তাই নিজেই সবটা বললেন। শপিংয়ে ছিল, হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে আরমানরা ওকে হাসপাতালে নিয়ে যায়। ওর বাবাকে ফোন দিয়ে জানায়। আমরা 3 ভাই তখন পারিবারিক ব্যবসা নিয়ে একসাথেই আলোচনায় বসেছিলাম। ওর অজ্ঞান হয়ে পড়েছে শুনে ওখানেই যাই। ডক্টর জানিয়েছে একটু থামলেন, মাথা নিচু করে বসে থাকা অতসী সহ বাড়ির প্রত্যেকের দিকে তাকিয়ে বলেন, অতসী প্রেগনেন্ট। কি? চিৎকার করে উঠল প্রত্যেকে। কিছু সময় নীরবতা শেষে অতসীর 2 ফুপি হাই হাই করে আর্তনাদ করে ওঠে। ফারজাদের মা বলে, কি বলছেন এইসব? ফারজাদের বাবা, মাথা ঠিক আছে আপনার? এসবের মানে কি? 2 দিন বাদে এঙ্গেজমেন্ট, এখন এসব কি কথা? নিবিড়ের মায়ের আশ্চর্যান্বিত কণ্ঠ, প্রত্যেকেই বিস্মিত। ডক্টর তাই বলেছে, কিছু করার নেই। 3বার টেস্ট করিয়ে এনেছি, অতসী প্রেগনেন্ট। সবাই জমে গেল। বসার ঘরের পরিস্থিতি একেবারেই অস্বাভাবিক। বড় ফুপি বলে, অতসী, এসব কি শুনছি? কার বাচ্চা পেটে নিয়ে ঘুরছিস তুই? কার সাথে শুয়ে এসছিস? লজ্জা করলো না 2 দিনের মেয়ে এমন রাসলীলা করতে? ছিছি। অতসী ফুপিয়ে উঠল। চুপ কর তোরা, উল্টোপাল্টা কথা বলিস না। ফারজাদের বাবা বোনের দিকে বিরক্তি নিয়ে তাকায়। বুঝতে পারছে তাদের অজান্তেই অতসীর সাথে খারাপ কিছু ঘটেছে, আর তারা অতসীকেই দোষারোপ করছে। অতসীর কান্না তার চোখের বাধা মানছে না। সে কি করবে কিছুই জানে না। ফারজাদ ভাই কি এখানে নেই? এখনো ফেরেনি ঢাকা থেকে? তার অপূর্ণতা জীবনের শরীরটাও কলঙ্কিত করার যে অভিশপ্ত উপহার দিয়েছিল, তার পরিপূর্ণ ফল এসেছে আজ। এই যে সবার সামনে তাকে এতটা অপমানিত লাঞ্ছিত হতে হচ্ছে, এসব দেখে নিশ্চয়ই খুব মজা পেত এখানে থাকলে। অতসীকে কষ্ট দিয়েই তো শান্তি পায় সে। ফারজাদের ফুপিরা ভাইয়েরা কথা গ্রাহ্য করল না। কণ্ঠে একরাশ ঘৃণা আর তাচ্ছিল্য এনে বলে, কার সাথে রাসলীলা করে পোয়াতি হয়েছিস অতসী? চুপ করে আছিস কেন? কোথাকার ছেলে সে? নিশ্চয়ই কোনো গুন্ডা মাস্তানের সাথে ছুঁয়েছিস, তাই না? গান শিখতে যাওয়ার নাম করে। অতসীর গান শেখা তাদের পছন্দ না, তাই যুগমতো সেই খোঁটা দিয়ে দিল। অতসী পেট জড়িয়ে মুখ গুজে দিল মায়ের বুকে। তার মা বাবা কেমন পাথর বনে বসে আছে। ফারজাদ জমে ছিল নিজের জায়গায়, হতবাক চিত্তে সবটা শুনল। তার বিশ্বাস হচ্ছে না এখনো যা ঘটেছে সব সত্য। তার সন্তান অতসীর পেটে। ঢোক গিলে ক্রন্দনরত অতসীর দিকে এক নজর তাকায়। মেয়েটা নেতিয়ে গেছে একেবারেই। পরপর উপস্থিত সকলের দিকে এক পল চোখ ঘুরিয়ে তাকালো, চোখ বন্ধ করে গভীর শ্বাস টানে। পরপর কিছু বলতে মুখ খুলবে তার আগেই নিবিড়ের কণ্ঠে বেজে উঠল সবার কানে, এসব নিয়ে সব কথা এখানেই শেষ হোক। অতসী, এই নিয়ে কোনো প্রশ্ন করবেন না কেউ। আমাদের কালকের এঙ্গেজমেন্টটা আজ রাতে হবে। আবার বলছি, অতসী আর আমার এঙ্গেজমেন্টটা আজ রাতে হবে। অতএব আর বিয়ের জন্য কোনো অপেক্ষা করাকরি হবে না। সামনের সপ্তাহেই আমি অতসীকে ঘরে তুলতে চাই। শান্ত আর দৃঢ় কণ্ঠ তার। কি বলছিস তুই? মাথা খারাপ? কার না কার বাচ্চা পেটে এসেছে ওর, ওকে বিয়ে করে সংসার করবি তুই? নিবিড়ের মায়ের অবাক কণ্ঠ। বঞ্জিকে ভালোবাসেন তিনি, কিন্তু তার মানে এই না যে কার না কার বাচ্চা পেটে ধরা কোনো মেয়েকে নিজের একমাত্র ছেলের জন্য চাইবে। তবে কথাগুলো বলে কোথাও একটু দ্বিধা সংকোচ এলো মনে। কোথাও বাচ্চাটা তার ছেলেরই নয় তো? শুধু নিবিড়ের মায়ের না, বাকিদের মনেও একই প্রশ্ন এলো। সবাই তার দিকে চেয়ে আছে। নিবিড়ের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে ফারজাদের বাবা অতসীকে জিজ্ঞেস করেন, অতসী, কেঁদে লাভ নেই এখন, কান্না বন্ধ করো। তোমার সাথে কেউ খারাপ কাজ করেছে, জোর দবস্তি করেছিল কেউ। কে সে জানাও বড় বাবাকে, আমি সব ঠিক করে দেব। ভয় পাবে না, সবটা জানাও। কেন জানি নিবিড়ের উপরেই যাচ্ছে সন্দেহ। কোথাও এ কারণেই অতসীকে বিয়ে করতে এত তাড়া ছিল এমন না তো? ফুবি বলে, ও আর কি বলবে? যা ঘটানোর তো ঘটিয়ে ফেলছে। ছিছি, মান সম্মান সব শেষ করে দিল। আগেই বলেছিলাম গান টান শিখে ওর লাভের লাভ কিচ্ছু হবে না। ভাইজান আর ভাবি তখন শুনলেই না। মেয়ের ভালো থাকায় তাদের সব এমনটা বলেছিলে না? দেখো মেয়ে তোমাদের সম্মানের কথা চিন্তা করলো কিনা। চুপ কর তোরা। অতসী দাদু ভাইদের কাছে শুনতে চেয়েছি, সেই বলুক যা বলার। অগ্রিম কথা বলবি না আমার সামনে। অতসীর দাদি বলে। অতসী হেঁচকি তুলে মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলে,
আমাকে প্লিজ এখান থেকে যেতে দাও। আমি বাড়ি যেতে চাই, আমাদের বাড়ি। বাবা মা প্লিজ এখান থেকে নিয়ে যাও আমাকে। এখানে আমার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, নিয়ে যাও আমাকে। অতসীর ব্যাকুল কণ্ঠ। অতসীর সন্তানের বাবা আমি। অতসীর সাথে সাথে কেঁপে ওঠে। ফারজাদ ভাই এখানে আছে? ফারজাদ সব কথা শুনছিল, নিজেকে যথেষ্ট সংবরণ করে। এই নিবিড়ের সাথে অতসীর এঙ্গেজমেন্ট ঠিক করেছে এরা, এ কথা সে জানতোই না। এদের কথা শুনে বুঝতে পারছে এখন। সাথে অতসীর পেটের বাচ্চাটাও নিবিড়ের ভাবছে সবাই। ভাবতেই মস্তকে তীব্র এক অনলকুণ্ড কিলবিল করছে মনে হলো। চোখ খিচে বন্ধ করে কথাটি বলেই গভীর শ্বাস টানে সে, রাগ সংবরণ করে যথাসম্ভব। এদিকে তার কথা শুনে প্রত্যেকেই হতভম্ব। মানে মাথা ঠিক আছে তোর? সকলে যেন বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছালো। ফারজাদের বাচ্চা অতসীর পেটে। কি বলছে এই ছেলে? কি বলতে চাইছো ফারজাদ? মানে এটাই যে অতসীর পেটে আমার সন্তান এসেছে, অর্থাৎ ওর সাথে আমি শুয়েছি। কথাটা বলে নিজের ফুপির দিকে তাকালো সে। প্রত্যেকে এমন কথায় লজ্জায় চোখ নামিয়ে নিল। নিবিড় চোখ খিচে বন্ধ করে ফেলেছে, দাঁতে দাঁত চেপে। মনে মনে এই ভয়টাই পাচ্ছিল কোথাও সবাইকে নিজেই না জানিয়ে দেয় ফারজাদ। আর তাই হলো। কিন্তু অতসী যেমনই হোক তাকে নিবিড় ভালোবাসে। অতসীকে নিজের জন্য রক্ষা করতে পারেনি তা সে বুঝেছে আগেই, কিন্তু মন মানতে চায়নি। ব্যাস একবার ওকে নিজের করে ফারজাদকে যেভাবে হোক শাস্তি দিত সে। কিন্তু পরিস্থিতি তার অনুকূলে নেই, তাও সে চুপ থাকলো না। ফারজাদ চুপ করো তুমি, এসব কথা আর শুনতে চাই না। বাচ্চা কাচ্চা কি, কার, কেন, এসব কিছুই জানতে চাই না আমি। ওর আর আমার বিয়ে ঠিক হয়েছে, অতীতে যাই হয়ে থাকুক। অতসী আমার ফিয়ান্সে। অতসী এমনিতেও আমার, আর ও আমার বাচ্চার মা হতে চলেছে। পেটে আমার বাচ্চা নিয়ে অন্য কারোর সাথে বিয়ে বসতে দেবো ভাবলে কি করে? ফারজাদ দাঁতে দাঁত চেপে বলে। উঠে সবার মাঝে চলে এসেছে সে। চুপ করো সবাই। ফারজাদের বাবার ধমকে সবাই নিশ্চুপ হয়ে গেল। তিনি চোখ ফিরিয়ে নিজের ছেলের দিকে তাকান। তুমি কি বলছো তা তুমি বুঝতে পারছো ফারজাদ? ফারজাদ গাঢ় শ্বাস টেনে পূর্ণ দৃষ্টিতে তার বাবাকে দেখল। রাগে কিছুটা হাঁপাচ্ছে সে, চোখ দুটো লাল হয়ে এসেছে। হ্যাঁ বুঝতে পারছি বাবা, হুঁশ থেকে বলছি সব। অতসীর সাথে যা হয়েছে সেসবের পেছনে আমিই আছি। ওর কলঙ্ক, দাগ, বাচ্চা সব আমার নামে, অন্য কেউ না। নিবিড়ের দিকে শক্ত চোয়ালে তাকায় শেষ কথাগুলো বলে। অতসীর সাথে জোর দবস্তি করেছো। একটু ধমকালো সে। নির্জীব অতসীর দিকে তাকিয়ে ঢোক গিলে বলে, মদ খেয়ে নেশা করেই নিশ্চয়। হ্যাঁ। সাথে সাথে কারো থাপ্পড় পড়ল তার গালে। ঘাড় বাঁকিয়ে মুখ নামিয়ে নিয়েছে সে। ফারজাদ মুখ তুলে বিস্ময় নিয়ে তাকিয়ে দেখল তার ছোট চাচা অর্থাৎ অতসীর বাবা তাকে থাপ্পড় দিয়েছে। সবাই চমকিত আর আতঙ্কিত বদনে তাকায়। অতসীর মা শক্ত হয়ে বসে আছে মেয়েকে বুকে নিয়ে, আর ফারজাদের মা আঁচলে মুখ গুজে ফুপিয়ে উঠলেন। ফারজাদের ভাই বোনেরা সহ ফুপিরাও বিস্ময় আতঙ্কে কথা বলতে ভুলে গেল। এসব কি হচ্ছে বাড়িতে? ফারজাদ ভাই নাকি তাদের অতসীকে জোর জবরদস্তি করেছে। ফারজাদ ভাইয়ের বাচ্চা ছোট্ট অতসীর পেটে আতঙ্কে বিস্ময়ে কথা বলতে ভুলে গেল ভাই বোনেরা। সারা জীবন তো আমার মেয়েকে দু চোখে সহ্য করতে না পারার মতো অহংকার দেখিয়ে গেলি। আমার মেয়েটা অন্ধ বলে কম লাঞ্ছিত করিস নি যারদের সামনে, আর আড়ালে সেই মেয়েকে জবরদস্তি করিস। তোর এই অহংকার, সেই অন্ধ মেয়েটার কাছে নিজের পুরুষত্ব বিলিয়েছিস শেষে গিয়ে। লজ্জা করলো না তো? তোর অহমিকা ভেঙে গুড়িয়ে গেল না ফারজাদ? অতসীর বাবার কাছে এমন কথা শুনে প্রত্যেকে চমকিত হলো। মানুষটা কোনোদিন তার মেয়েকে কটু কথা বলা নিয়ে এ বাড়ির কাউকে একটা কথা শোনায়নি। শান্তিপ্রিয় বলে নীরবে যেতে দিয়েছে সব, যা পরিবারের বাকিরা দিতে পারছে না। তার মেয়েকে তা পুষিয়ে দেওয়ার সর্বাত্মক চেষ্টা নিজেই নীরবে করে গেছে সারা জীবন। তার আপন বোনেরাও যে তার ছোট্ট মেয়েটাকে পছন্দ করে না এ কথাও জানে, তাও কোনোদিন এই নিয়ে কোনো রকম মন খারাপই প্রকাশ করেনি। সবাই তো অতসীর বাবা মায়েরও যে কষ্ট লাগতে পারে নিজেদের মেয়ের প্রতি বাড়ির মানুষদের অবহেলায় এই কথা ভুলেই বসেছিল। অতসীর ফুপিরাও একটু নিজেদের বিষয়ে আন্দাজ করতে পারল। ফারজাদকে যা বলছে তা কোথাও তাদের উদ্দেশ্যেও এমনটাই মনে হচ্ছে যেন। চাচু, নরম কণ্ঠে কিছু বলতে যাচ্ছিল ফারজাদ। চুপ, কোনো কথা বলবি না। কোনোদিন একটা টু শব্দ করিনি আমার মেয়েটার প্রতি। তোদের যা তা ব্যবহারের বিরুদ্ধে নীরবে কাটিয়ে গেছি।
আরে আমরা তো থাকিও না এ বাড়িতে, বছরে 6 মাসে একবার দুবার আসি। তাও তোদের অতসীকে নিয়ে হাজারটা সমস্যা। ওকে খুব অপছন্দ করিস মানলাম, ওর শুভাকাঙ্ক্ষী নোস তাও মানলাম, তাই বলে এভাবে শেষ করে দিলে আমার মেয়েটার জীবন। আজ আমার একটা ছেলে থাকলে সে যদি তোর বোন প্রাচীর সাথে এমন কিছু করতো মানতে পারতি? নাকি আমার মেয়েটা চোখে দেখে না বলে মানুষ মনে হয় না তোর? সকালে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। যা হয়েছে মোটেও ভালো হয়নি। মদ আর ড্রাগের নেশা ভালো কিছু বয়ে আনে না। মুখে মুখে শোনা এ কথার চাক্ষুষ প্রমাণ যেন আজকের এই অনাকাঙ্ক্ষিত আসর অতসীর সাথে যা হয়েছে তা অন্য যে কারোর সাথে হতে পারতো আজ। এই পরিবারের বাকিদের চেয়ে অতসীর বাবা মা আর অতসী সবসময় কম গুরুত্ব পেয়েছে। তার বাবা মায়ের ছেলে নেই বলে যে একটা মেয়ে আছে তাকেও ত্রুটিতে ভরপুর বলে নানানভাবে তিরস্কৃত হতে হয়। সবার ভালোবাসা আছে তার প্রতি, তার বাবা মায়ের প্রতি, কিন্তু নীরব যে অবজ্ঞা পায় তাও অস্বীকার করতে পারবে না কেউ। সবার থেকে দূরে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছে তারা। অতসীর বাবা তাদের জীবন আর নিজেদের জীবন দূরে রেখেছে স্ত্রী সন্তান সহ নিয়ে অন্য জায়গায় উঠে। মাঝে মাঝেই আসে, তা নিয়েও এত সমস্যা এদের। আর এখন মেয়েটাকে বরবাদ করে দিয়েছে। তার সামনে তার মেয়েকে কত কটু কথা শোনালো বোনেরা। কই, এখন তো পরিষ্কার জানে যে ফারজাদ জবরদস্তি করেছে অতসীর সাথে। এখন কেন কিছু বলছে না? অতসীর জায়গায় আজ এ বাড়ির অন্য কোনো মেয়ে হলে এতটা অপমানজনক কথা কেউ বলতে পারতো না। বাবা হয়ে মেয়ের ধাক্কা সামলে উঠতে পারেননি তখনও, এর মধ্যেই কত ঘৃণা কটাক্ষের শিকার হয়ে গেল তার মেয়েটা। তার নিজেরই পরিবারের কাছে আর কত মেনে নেবে একটা মানুষ? ফারজাদের বাবা মা আর ফুপিদের মাথা নত হয়ে আছে। ফারজাদের ভাই বোনেরাও পরিস্থিতি বুঝে আতঙ্কিত। অতসীর বাবা এবার সবার দিকে তাকিয়ে অতসীর খালা খালুর উদ্দেশ্যে বলে, আমার মেয়ের জীবনে এমন একটা কালো অধ্যায় রচিত হয়ে আছে জানলে কখনো আপনাদের ছেলের সাথে বিয়ে দেওয়ার কথা তুলতাম না। যদিও আমি তুলেছি এমন না, কিন্তু তাও আমাদের দোষ। আপনাদের এমন অসম্মানের জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। অনাকাঙ্ক্ষিত যা হয়েছে সেসবের জন্য হাতে জোড় করে ক্ষমা চাইছি, ক্ষমা করে দেবেন পারলে। আর এনগেজমেন্টের বিষয়টাও এখানে শেষ করা উচিত আমার মনে হয়। নিবিড় হাতের মুঠো চেপে ফ্লোরে চেয়ে আছে। তার সামনে অতসী ভরা আসরে এত অপমানের শিকার হলো, কিন্তু কিছু করতে পারল না। এতটা অসহায় তার কখনো মনে হয়নি নিজেকে। অতসীর বাবার শেষ কথাটা শুনে চোখ খিচে ঢোক গিলতে দেখা যায়। ফারজাদের ভাই বোনেরা তার ঠিক পেছনে দাঁড়িয়েছিল। তমসাচ্ছন্ন চেহারা নিয়ে প্রাচী এক নজর পাথর বনে নির্লিপ্তে দাঁড়িয়ে থাকা ভাইকে দেখে পরপর নিবিড়কে। নিবিড় তাদের কলেজের নতুন প্রভাষক, সেই হিসেবে আর বোন অতসীর খালাতো ভাই হিসেবে চেনে কিছুটা। অতসীর প্রতি কতটা যত্নশীল নিবিড় তা সে জানে। তার ভাইয়ের গায়ে নিবিড় হাত তুলে ফেলবে এমনটা ভয় পাচ্ছিল তারা প্রত্যেকে, কারণ তখন ঝামেলা অন্যদিকে গড়িয়ে যাবে। কিন্তু নিবিড়কে নিজেকে সংবরণ করতে দেখে স্বস্তি পেল। এর মধ্যে অতসীর বাবা বৃদ্ধা মায়ের দিকে তাকিয়ে বলতে শুরু করে, মা, আমি আজ অতসী আর ওর মাকে নিয়ে যাচ্ছি। এটাই হয়তো এই বাড়িতে আমাদের শেষ দিন। আর কখনো এই বাড়িতে পা রাখা হবে কিনা বলতে পারছি না। তোমার নাতি নাতনি আর সন্তানদের কোনোভাবে আমি, আমার মেয়ে আর মেয়ের মা আঘাত করেছি মনে হলে আমাদের মাফ করে দিও, আমি ক্ষমা প্রার্থী। আর এ বাড়িতে আমার সব হক পাওনা আমি ছেড়ে দিয়ে গেলাম আজ। আমার তো কোনো ছেলে নেই, দরকারও পড়বে না এসবের। মেয়ের জন্য নিজে যা অর্জন করেছি তাতেই হয়ে যাবে। কখনো ছোট ছেলেকে মনে পড়লে আরমানকে বলো যেন ও বাড়ি নিয়ে যায়, চাইলে দেখে আসতে পারো আমাদের। আর তোমার নাতি আমার মেয়ের সাথে যা করছে তার শাস্তি আমি দেব না। তোমার কাছে আর তোমাকে নাতির মুখ দেখানো 2 ছেলের কাছে আমার মেয়ের সাথে হওয়া অন্যায়ের বিচারনামা তুলে দিয়ে গেলাম। কোনো সিদ্ধান্তে আমার মত তো নাও না, তোমরাই বাড়ির সব সিদ্ধান্ত নিয়ে থাকো সাধারণত, সেই হিসেবে তোমাদের অভিজ্ঞতা বেশি। আমি হয়তো অনভিজ্ঞতায় এখনো মেয়ের ধর্ষকেরও বিচার করার যোগ্য হয়ে উঠতে পারিনি, তাই তোমরাই করো। ওর বিচার করে আমার কাছে কাউকে দিয়ে খবর পাঠিও, আমি দেখতে চাই তোমাদের উত্তম বিচারের যোগ্যতা। সকলের চমকিত নয়নে তাকায়। কি বলছে এই ছেলে? বড় দুভাই নিজেদের দিকে তাকালো। এ অবধি অনেক সিদ্ধান্তেই ছোট ভাইয়ের মতামত সেভাবে নেওয়া হয়নি তাদের। তবে মনে পড়ল সর্বশেষ প্রিসিলার বিয়ের কথাটাই। ওর বিয়েতে সেভাবে ছোট ভাইকে কিছু জানানো হয়নি আগে থেকে।
সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে ফোন দিয়ে হাসি মুখে জানাতো শুধু, আর বিশেষ বিশেষ দিনে বাড়িতে উপস্থিত থাকার তাগিদ দিত। অতসীর দাদি আহাজারি করে ওঠে। অতসীর মা অতসীকে নিয়ে উঠবে, তার আগেই মা মেয়ে নিজেদের সামনে কাউকে হাঁটু গেড়ে বসতে অনুভব করলো। অতসীর মা তাকিয়ে দেখতে পেল ফারজাদকে। সে হাঁটু গেড়ে বসে অতসীর মায়ের হাত ধরে গাঢ় শ্বাস টেনে বলতে শুরু করে, চাচিমণি, অনেক অন্যায় করে ফেলেছি তোমার মেয়ের প্রতি। কেন জানি অস্থির লাগতো ওকে দেখলে, বিরক্ত লাগতো এই অস্থিরতায়। বিরক্ততে কি করব ভেবে না পেয়ে ওকে কথার মানে আঘাত করেছি প্রতিবার, কিংবা কখনো সরাসরি। মনে হতো কষ্ট পেলে আমি ভালো থাকব, আমার অস্থিরতা কমবে, কিন্তু আরও বাড়তো। বিশ্বাস করো, এসবের কারণ কি ছিল কিছুই বুঝতে পারতাম না। তোমার মেয়েকে কষ্ট দিতাম বলে তোমারও কষ্ট হতো, তাই না? হাতের ভাঁজে হাত নিয়ে বলে, ওই দিনগুলোর জন্য ভেরি সরি চাচিমণি, ক্ষমা করে দাও প্লিজ। বিরক্তিকর মেয়েকে যে কখন ভালোবেসে ফেলেছি বুঝতে পারিনি। আসলে বিরক্তিকর ছিলই না, ওকে আমি ভালোবাসতাম বলেই অস্থির লাগতো। আমি বুঝতে পারিনি আগে। সেবার যখন ইমন বাসটা ওকে ছুতে চেয়েছিল, তখন থেকে রাগ লাগতো ওর প্রতি। কেন আশেপাশে খারাপভাবে কেউ ছুতে চাইলে বুঝতে পারে না? আর আমি একটু বকাঝকা করতাম বলে আমার থেকে 100 হাত দূরে থাকতো, ঘ্রাণ শুকে শুকে। আমার রাগ লাগবে না? ঢোক গিলে তার উপস্থিতি টের পেয়ে গুটিসুটি মেরে আতঙ্কে বসে থাকা অতসী পানে তাকায় ফারজাদ। পরপর চাচির দিকে চেয়ে বলে, সেদিন তোমার মেয়েকে বাড়িতে সেজেগুজে প্রিসিলাদের সাথে ঘুরতে দেখে কারেন্টে শক খেয়েছে মনে হচ্ছিল। ওকে তো শাড়িতে আগে কখনো দেখিনি বলো। মজা করে প্রাচীরা সবাই পড়ছিল, ওকে কিন্তু দেখে মনে হচ্ছিল মেয়ে মানুষ জীবনে প্রথমবার দেখছি। চেয়েছিলাম, বিশ্বাস করো, আমি আশেপাশে আছি বুঝতে পারলে সরে যেত বলে অজান্তেই লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। ভাবতে পারছো আমি নাকি অতসীকে লুকিয়ে লুকিয়ে দেখছি? কি করেছি কেন করেছি নিজেই বুঝতে পারছিলাম না। গাঢ় শ্বাস টানে সে আবার। যাই হোক, পাত্রপক্ষ আসলে শাড়ি খুলে ফেললেও দেখলাম সেই সব সাজ থেকে গেছে। কি সুন্দর লাগছিল তোমার মেয়েকে। কিন্তু কিন্তু আবার ওই পাত্রপক্ষের সাথে আসা প্রিসিলার বরের এক বন্ধু ওকে বাজেভাবে দেখছিল। ওসব সে জানেও না, আছে খালি নিজের মতো। আমি আশেপাশে আছি বুঝতে পারলে জম আছে মতো দূরে চলে যায়। কিন্তু অচেনা লোকের ওসব দৃষ্টি বুঝতে পারে না সে। রেগে মনে হচ্ছে দুটো চর মেরে দেই। দিয়েও দিতাম হয়তো অন্য কোনো দিন হলে, কিন্তু সেদিন যে এত সুন্দর লাগছিল ওকে, আমি পারিনি। না তো কেন এক অদ্ভুত লাগছে ওকে দেখলে, তার কিছু বুঝতে পারছি। বিকেলে গেলাম রেসে, ওকে ভাবতে ভাবতে হেরে আসলাম। সেদিন প্রথমবার বাইক রেসে হেরেছে চাচিমণি। তুমি তো জানো আমি প্রতিবার জিতি, সেদিন হেরে গিয়েছিলাম। অতসীকে ভাবতে ভাবতে হেরেছি তা আমিও জানি, কিন্তু ওর ওপর রাগ হচ্ছিল না। তাও আমার সাথে কি হচ্ছে না হচ্ছে মাথায় ঢুকছিল না কিচ্ছু। অস্থিরতায় একটু ড্রিঙ্কস করে ফেলেছিলাম, আর তারপর যা হওয়ার হয়ে গেল। থামে সে। সময় নিয়ে এক নজর চোখ খিচে বন্ধ করে বসে থাকা অতসী পানে চেয়ে বলে, রুমে অতসী চলে আসে। ও ভেবেছিল প্রিসিলার রুমে এসেছে, আমার রুম বুঝেই চলে যাচ্ছিল। কিন্তু নেশার করে ভুল করে ফেলেছি আমি, খুব বড় ভুল। এরপর থেকে কি জানি কি হলো, তোমার মেয়েকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। মদ পানি খেয়েও আর নেশা হয় না, ছেড়ে দিয়েছি ওসব। যে নেশার জন্য তোমার মেয়েকে কলঙ্কিত করে দিয়েছি অজান্তেই, এই সয়ার ওই নেশার করিনি কোনোদিন এরপর। অতসীর মায়ের হাত আরো দৃঢ়ভাবে ধরে বলে, এখন ওকে খুব ভালোবাসি, বিশ্বাস করো। ওকে ছাড়া বাঁচতে পারবো না। সারাদিন ফোনে কিংবা ওর একাডেমির ওখানে গিয়ে টিনেজ প্রেমিকদের মতো খুব জ্বালিয়েছে কদিন। অতসীকে ছাড়া আমি এখন কিছুই না, ট্রাস্ট মি। ওকে তোমার কাছে চেয়ে নেব ভেবেছিলাম, কিন্তু তার জন্য তো কিছু করতে হবে। বেকার ছেলে কি নিশ্চয়ই তোমার ওই সুন্দরী মেয়েকে তুলে দেবে না। তাই বিজনেস স্টার্ট করব ভাবছি, সব ম্যানেজও করে ফেলেছি। ঢাকা গিয়েছিলাম ইনভেস্টারদের সাথে মিটিং করতে, সব ঠিক থাকলে এই মাসের মধ্যেই শুরু করব। তোমার মেয়েকে দিয়ে দাও প্লিজ। আগের ফারজাত নেই আমি, ওকে খুব ভালোবাসি, খুব ভালো রাখবো, প্লিজ দিয়ে দাও। বড্ড ব্যাকুল কণ্ঠ তার। সকলে বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে। প্রাচী, আরমান, আরোহীরা একে অপরের দিকে চেয়ে যা শুনছে তার বাস্তবতা যাচাই করল। ফারজাদের বাবা মা, চাচা চাচি আর ফুপিরাও হতবাক। একে তো অপছন্দের অতসীকে ভালোবেসে এভাবে হাত পেতে চাইছে তার বাবা মায়ের কাছে, আবার নিজের বিজনেসও শুরু করেছে শুধুমাত্র অতসীকে বিয়ে করতে।
তার বাবা মাও এই নিয়ে কিছুই জানতো না। তাদের নিজস্ব ব্যবসায় বলে কেউ ঢুকানো যায়নি এতদিন। আর না চাকরির কথা কখনো ভেবেছে। বাবার টাকায় বেপরোয়া জীবন, আর রেস জিতে জিতে লটারি হাতিয়ে বিলাসিতা, এসবই তো করতো। আর এখন নাকি অতসীকে বিয়ে করবে বলে নিজে ব্যবসা শুরু করেছে। তবে বিস্মিত হলেও অতসীকে এভাবে চেয়ে নেওয়ায় সন্তুষ্ট হলো তার বাবা মা। ছেলেকে যাতে আসতে দেখে একটু যেন ভরসা পেল। নিজেরাও চেয়ে থাকে জবাবের আশায়। অতসীর মা অনেকক্ষণ চুপ করে একদৃষ্টে ফারজাদের দিকে চেয়ে থাকেন। কেমন হাত ধরে বিনতি করছে অতসীকে পেতে, আর মেয়ে ওনার বাহু জড়িয়ে শক্ত করে ধরে আছে, যেন হাত ছাড়লেই কেউ নিয়ে যাবে মায়ের কাছ থেকে। তিনি বুঝতে পারছেন মেয়ে বিস্ময় আর আতঙ্কে জমে আছে। আর ফারজাদের প্রতিটি কথার সাথে সাথে অতসীর বুকের যে কম্পন তা অনুভব করে বেশ আন্দাজ করতে পারছেন যে ফারজাদ যে আবদার রাখছে মেয়ে তা চায় না। তিনি ঢোক গিলে স্বামীর দিকে এক নজর তাকান। অতসীর বাবা নিজেও কপালে ভাঁজ ফেলে ফারজাদের কথা শুনছিল। অতসীর মা নিজের পায়ের কাছে হাঁটু মুড়ে বসা ফারজাদের দিকে চেয়ে বলতে শুরু করেন, এবারের সবাইকে আমি খুব ভালোবাসি ফারজাদ। তোমাদের সব ভাই বোনদের মন থেকে স্নেহ করি। বিশ্বাস করো, কখনো অতসী, প্রিসিলাকে, আরোহী, প্রাচীর সহ তোমার ফুপির মেয়েদের থেকে আলাদা করে দেখিনি। কিন্তু তাও আলাদা যত্ন নিতে হতো অতসীর। বুঝোই তো, অসুস্থ মেয়ে আমার। আর তোমরা ছেলেরা তো আমারই ছেলে। পেটের ছেলে না হলেও একটা পুত্র সন্তান না থাকায় আক্ষেপ তোমাদের দেখলেই গুছে যেত আমার। শ্বাস টেনে বলেন, কিন্তু শ্বশুরবাড়ির সুখ আমার কপালে ছিল না। এমন না যে জ্বালিয়েছে সবাই, কিন্তু তাও তোমার মেজমার মতো সুখটা কোনো দিন পাইনি ফারজাদ। তোমার মা মেজমাদের কাছে এটাই তাদের আসল বাড়ি এখন। অথচ আমার শ্বশুর বাড়ি রয়ে গেল এত বছরেও, তাও কোনো আক্ষেপ নেই। বিশ্বাস করো, সবার কপালে সব সুখ থাকে না, এটা তো আমি জানি। কাতর চোখে মেয়ে আর তার বাবার দিকে ইশারা করে বলেন, দেখো না, আমার মেয়ে আর আমার স্বামীর ভাগ্য। ওদের কপালে যেমন সব সুখ নেই, তেমন আমারটাও। থেমে ঢোক গিলেন। সেসব যাক, আমি এইসব মেনে নিয়েছি অতসী আর ওর বাবার মতো, তাই আর খারাপ লাগে না। পরপর ফের কাতর কণ্ঠে বলেন, তবে তোমার কাছে এতটাও নিষ্ঠুরতা আশা করিনি। তুমি ওটা অতসী ছিল জেনেই নিজেকে নিয়ন্ত্রণ করনি ফারজাদ। অতসী ছিল জেনেই। আরোহী, সামিরা, সায়রা ওরা কেউ ছিল না। বুঝতে পারলে তুমি সামলে নিতে পরিস্থিতি। নিজেকে প্রশ্ন করে দেখো আমি যা বলছি ঠিক কি না। সামলে নিতে তুমি। আমার অতসী জেনেই তোমার অবচেতন মন যা ইচ্ছে তাই করতে সায় দিয়েছে, উস্কে দিয়েছে। ওটা অতসী। ওর সাথে কিছু হলেই বা কি, এমনটাই ভেবে নিয়েছো তুমি? এমনটাই ভেবেছো ফারজাদ? আমার মেয়েকে তোমাদের কাছে মানুষ মনেই হয়নি তখন। হাতের খেলনা যেন ও। ওর মান, সম্মান, সুস্থতা, অসুস্থতা কোনো কিছুরই মূল্য নেই তোমাদের কাছে। কেঁদে উঠেছেন তিনি বলতে বলতে। ফারজাদ দৃষ্টি নত করে নিয়েছে শুনতে শুনতে। চাচিমণিকে থামতে দেখে নত দৃষ্টিতেই এক পলক অতসীর দিকে তাকালো সে। অতসীর চেহারায় কিছুক্ষণ আগেও যে আতঙ্কটা ছিল এখন আর তা নেই। কিছুটা স্বস্তি দেখা যাচ্ছে তাতে। তার মানে কি চাচিমণি যা বলছে আর যা চাইছে সেসবই অতসীর মনের কথা? তবে নিঃসন্দেহে ভরা আসরে হওয়ায় ভীতু অতসীর দ্বিধা সংকোচ এখনো পুরোপুরি কাটেনি। পিনপিন নীরবতার মধ্যে চাচিমণিকে আবার মুখ খুলতে শুনে ফারজাদ অতসী হতে নজর সরিয়ে চাচির দিকে তাকায়। এবার তার দৃষ্টিতে স্বল্প আশঙ্কা ফুটে উঠল। অতসীর মা তার দৃষ্টিতে প্রত্যাখ্যান হওয়ার সেই আশঙ্কা দেখে আনমনে হেসে ওঠেন। নাক টেনে ফের বলতে শুরু করেন, ভয় পেও না ফারজাদ। তুমি আজ এই প্রস্তাব না রাখলেও আমি ঠিকই আমার অতসীর জন্য প্রস্তাব তোমার কাছে নিয়ে আসতাম। প্রত্যাখ্যান হওয়ার আশঙ্কায় ভয় পেও না। তুমি তো পুরুষ মানুষ, তোমরা ধর্ষক হলেও মাথা উঁচু করে বাঁচতে পারবে, ভয় নেই। সকলে অতসীর মায়ের কথায় সরব হয়ে তাকাতে গিয়েও কোথাও একটু আটকে গেল। চোখে আঙ্গুল দিয়ে নিষ্ঠুর বাস্তবতা দেখিয়ে দেওয়ায় তাও ক্ষীণ আশা আছে কোথাও। ফারজাদের শঙ্কিত দু চোখে বিস্ময় আসতেই ফের নুইয়ে গেল চাচিমনের শেষোক্ত কথার ভারে। মনে মনে সে বিভ্রান্ত
ঢোক গিলে তাকায়। চাচিমণি কি চাইছে, কি বলছে, কি করবে তার কিছুই সে ধরতে পারছে না। তাও মনোযোগী চিত্তে শুনতে চাইল সে। অতসীর মা বলে, কারণ আমি তো মেয়ের মা, তার উপর মেয়েটা যদি প্রতিবন্ধী হয় তাহলে কী বা করব? তুমি বলো, মেয়ের ইজ্জত হরণকারীর কাছেও মাথা নত করতে বাধ্য আমি, প্রতিবন্ধী মেয়ের মা হওয়ায়। এই সমাজ আমার মেয়ের জন্য সেই শুরু থেকেই খুব নিষ্ঠুর, আর আজ যা হলো তারপর এই সমাজ অভিশপ্ত ওর জন্য। আমি এই অভিশপ্ত সমাজে আমার মেয়েকে আগলে রাখতে পারবো না, আমি জানি। যেখানে পরিবারের মানুষদের কটাক্ষ আর ঘৃণা সব বুলি থেকে আগলাতে পারলাম না আজ, সেখানে কাল 10 জনের মুখ কিভাবে বন্ধ করব জানা নেই। তুমি কি চাইবে আমার কাছে? আমি বা তোমার কাছে হাত জোড় করছি, আমার মেয়েকে গ্রহণ করে একটু মর্যাদা দিও তুমি ফারজাদ। আমার মেয়ের বাকি সম্মানটা রক্ষা করো দয়া করে। আমার কোনো ছেলে নেই, 2 দিন পর ওর বাবা আর আমার কিছু হয়ে গেলে ওকে দেখার কেউ নেই ফারজাদ, কেউ নেই আমাদের। একটু দয়া করো আমার অতসীর উপর। কথাটা বলেই নিজেই হাত জোর করে বলে ফেলেন ফারজাদের সামনে। পিনপিন নীরবতায় উনার কাজে সকলের মাঝে অনুতাপ আর অপারগতার ঢেউ বয়ে গেল। অতসীর বাবা স্ত্রীর কথায় দ্বিমত প্রকাশ করেন। থামো অতসীর মা, অনেক কথা বলে ফেলেছো তুমি, এবার চুপ করো। যা হওয়ার হোক আমাদের, অতসীর ব্যবস্থা আমি করব। তোমাকে এত দুশ্চিন্তা করতে হবে না। এখনো ওঠো এখান থেকে অতসীকে নিয়ে, উঠো তুমি। কথাগুলো বলে স্ত্রীকে নিয়ে মেয়ে সহিত উঠে যেতে চান। অতসীর মা হঠাৎ রেগে গেল। আপনি কি কিছু বুঝতে পারছেন না অতসীর বাবা? আমার মেয়েটা চোখে দেখে না, তার উপর এসব। বাড়ির মানুষরাই দেখুন কতভাবে অপমান করছে। ওর খালাকেই দেখুন, কার না কার বাচ্চা পেটে ধরেছে বলে অতসীকে হার চায় না, সেখানে বাহিরের অচেনা কেউ ওকে নেবে। আর কি ব্যবস্থা করবেন আপনি ওর? স্বাধীনভাবে নিজের জীবন চলনা, কর্মজীবী মেয়ে হওয়া, এসব এই মেয়ের জন্য আসেনি। একে তো এই অন্ধ চোখ, তার উপর কেউ কিছু জানতে চাইলেও কোথায় সমস্যা সেটা মুখ ফুটে বলতে পারে না। আজ এত কিছু হয়ে গেল, আপনার মেয়ে একবারও কাউকে একটা জবাব দিয়েছে? ওর সাথে কি হয়েছে না হয়েছে সেসব আমরা জানতামই না, তাই মুখ বুজে শুয়ে গেছি। কিন্তু ও এত এত অপমানজনক কথা শুনেও নিজের হয়ে কিছু বলেছে যে না আমি কারোর সাথে কোনো নষ্টামি করিনি, এ বাড়ির ছেলে আমার সাথে জবরদস্তি করেছে, এই কথা একবারও মুখ ফুটে বলতে পেরেছে আপনার এই অকর্ম মেয়ে? পারে তো শুধু বাপের ছায়ায় আর মায়ের আঁচলের তলে গুজে থাকতে, বেড়ালের বাচ্চার মতো। আমরা সেদিনের পর থেকে 1000 বার জানতে চেয়েছি কি সমস্যা ওর, কোথাও অসুস্থ লাগছে, কেন অসুস্থ লাগছে, 1000 বার জানতে চেয়েছি এসব। কই আপনার বাপ সোহাগী মেয়ে, বাপকেও তো কিছু বলল না। আমাদের নিজেদের সাথে হওয়া অন্যায়ের কথা বলতে ভয় পাই সে। নিজের বিচার কি চাইবে? রাগের তোপে কাঁপছে অতসীর মা। ফের বলেন, ফেলেছেন তো সেই ছোট থেকে, ডিঙ্গি মেয়ে হওয়া অবধি সোহাগে আহ্লাদে। কেউ একটা ফুলের টোকা দিলেও সে নেতিয়ে যায়, বিপরীতে পারে না টু শব্দ করতে, যেন কে পাথর মেরেছে তাকে। একে দিয়ে আপনি কি ব্যবস্থা করবেন আমাকে বোঝান, আমিও দেখতে চাই। তার সাথে এ পেটে আপনাদের জাতের আরেকটা যে আসছে রক্ত, ওটারও কি ব্যবস্থা করবেন আমাকে বলুন দেখি, আমি শুনি। অতসীর মা উঠে দাঁড়িয়ে গিয়েছিল, আর অতসী তখনও একা সোফায় বসে মায়ের আঁচল পেছন থেকে এক হাতে খামচে ধরেছিল, যেন দূরে চলে না যায় আর সে একা না হয়ে পড়ে। কিন্তু মায়ের কথাগুলো শুনে অভিমানে ছেড়ে দিল। নত মাথায় হাতে সোফার বেড খামচে বসে থাকলো এবং একা ঢোক গিলতেই চোখের কোণ বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ে। ফারজাদ তখন চাচিমণির শুরু থেকে সব কথা শুনে পাথর বনে বসে আছে। চাচ্চু আর চাচিমণি পরিবারের সকলের প্রতি একরাশ নীরব অভিমান পুষে রেখেছে এতকাল ধরে, তা কেউ কখনো বুঝতে পারেনি। আজ ফারজাদের সুবোধে প্রত্যেকে জানতে পারল, কিন্তু চাচিমনের কথাগুলো শুনে ফারজাদের এই মুহূর্তে নিজের প্রতি ভীষণ ঘৃণা লাগছে। সেই শুরুর দিকে যেমনটা হতো, কিন্তু সময়ের ব্যবধানে কমে আসছিল।
আজ ফের নিজেকে সমাজের নিম্ন স্তরের এক কীট অনুভব করল। চোখ বন্ধ করে গভীর শ্বাস টেনে খুলতেই অতসীর বিষয়টা চোখে পড়ে। নরম দৃষ্টিতে লক্ষ্য করল অতসীর নীরব অভিমান। অতসীর মা সরাসরি আঙ্গুল না তুললেও তার প্রতিটি কথায় যেন এক একটা অভিযোগ প্রকাশ পেল শ্বশুরবাড়ির লোকেদের প্রতি আর মেয়ের প্রতি। নিজের মেয়ের এই অতিমাত্রায় নীরবতার স্বভাবে নিজের ওপরই ভীষণ রাগ লাগছে তার। মেয়ে আর মেয়ের বাবার ওপর শ্বশুরবাড়ির প্রত্যেকের প্রতি জন্ম নেওয়া ক্ষোভটা ঝেড়ে দিলেন তিনি। আর সকলে তা ধরতেও পারল। এসব কথা বাড়িতে গিয়ে বলতে পারবে অস্মিতা। এখন মেয়েকে ধরো, এখান থেকে চলো আমার সাথে। অতসীর বাবা যত তাড়াতাড়ি সম্ভব ফারিস মহল থেকে বেরিয়ে যেতে চাইছেন। স্ত্রীর মনের সব চিন্তা তিনি বুঝতে পারছেন, তবে সেসব তিনি একা শুনতে চান, এখানে সবার মাঝে নয়। আর সেটা ধমকবিহীন শক্তভাবে বোঝাতে নাম ধরে রাখলেন। আমি এখান থেকে সমাধান না নিয়ে এক পাও নড়ব না। আমাকে জবাব দিন আগে। অস্মিতা শোনো, এখন এসব কথা রাখো। আতসী দুর্বল এখনো, কিছুক্ষণ আগেই তো হাসপাতাল থেকে ফিরলে। ওকে একটু সবটা মাথায় প্রসেস করতে দাও, একটু সময় দাও ওকে। আর তোমরাও সময় নাও, এরপর শান্ত মাথায় সবাই সাবধানে বসতে পারবে। নিবিড়ের বাবার কথায় নিবিড় চোখ তুলে তাকায়। চোয়াল তার শক্ত আর চোখ টকটকে লাল হয়ে আছে। এখানে সমাধান বলতে তোমরা কি বোঝাচ্ছ? অতসীকে এই ছেলেটার কাছে তুলে দেওয়া, এটাই বোঝাতে চাইছো সমাধানের মানে? আর খালামণি, মায়ের কথা খুব ধরে বসে আছে। আমি যে এখনো আজ রাতেই আমাদের এঙ্গেজমেন্ট হোক চাইছি, এটা কি শুনতে পাওনি? নিবিড়ের মা বোন তার কথায় কষ্ট পেয়েছে মুখে বুঝে কিছুটা দ্বিধান্বিত হয়েছিলেন, কিন্তু নিবিড়ের কথার সরব আর শঙ্কিত চোখে তাকায়। অতসীর মা বলে, তো বলছিস আমি তোকে নিজের ধর্ষিতা মেয়ের সাথে বিয়ে দেই? বাচ্চা সহ নিজের মেয়েকে আমার বোনের গলায় ঝুলিয়ে দেই কেন? ওদের রক্ত সব, যা আসছে যাতে কলঙ্ক লাগিয়েছে, সব তো ওদের রক্ত। ওদের গলায় ঝুলুক না, তোর সাথে বিয়ে দেব। বাচ্চা নিয়ে কারাকারি হবে, এত কাহিনী কে করবে? তোদের সাথে তখন এত ঝামেলা শুরু হবে, সম্পর্কের স্বাভাবিকতা বদলাবে। এত কাহিনীতে আমি কোথায় গিয়ে একটু শান্তি পাবো বল? পরপর তার মায়েরও অসম্মতি পেল সে। অতসীর খালা বোনের ভেতর একটা সুপ্ত অভিমানের বীজ পুঁতে দিয়ে ফেলেছে তা বুঝতে পারছে, আর অবশ্যই তা কাটাতে চান, কারণ বোন আর বোনজিকে ভালোবাসেন। কিন্তু নিবিড়ের সাথে আর অতসীর বিয়ে কোনোভাবেই চান না। নিবিড়ের বাবা তার মাকে শান্ত হতে বলে। ভরা আসরে মা ছেলের এসব নিয়ে আলোচনা শোভা পায় না। মায়ের সাথে কিছু তর্ক করে বিক্ষিপ্ত মেজাজে নিবিড় বেরিয়ে গেল ফারিস মহল থেকে। ফারজাদ নজর ঘুরিয়ে সবার দিকে তাকায়। তার মা আঁচলে মুখ গুজে কাঁদছে সেই শুরু থেকে। মেজমা তাকে ধরে রেখেছে। বাবা আর মেজ চাচার দৃষ্টি নুইয়ে আছে ছেলের আর নিজেদের অপরাধের ভারে। আপাতত ফারজাদ আর কিছু বলতে চায় না সবার মাঝে। চাচিমণি আর চাচ্চুর এক একটা দুশ্চিন্তা তাদের ভাবনা সীমার বাইরে, তাই শান্ত নেই তাদের ভেতরটা। একটু সময় গড়ালে কিছুটা হলেও সহজ হতে পারে। এই মুহূর্তে সবার বিক্ষিপ্ত মনের অবস্থায় আর কথা বাড়ানো উচিত হবে না। সে নিবিড়ের চলে যাওয়ার দিকে তাকায় কিছুটা সরব চোখে। অতসীর বাবা স্ত্রীকে বুঝিয়ে সুঝিয়ে মেয়েকে নিয়ে উঠতে চাইছেন, আর উনার ভাই বোনেরা অসহায় আর অনুতাপের দৃষ্টিতে শুধু দেখছেন। কিছু বলতেও যেন কোথাও বাজছে। শেষে ফারজাদের দাদি দুর্বল গলায় মুখ খুলল। ছোট খোকা, একটু সময় নে তোরা, দয়া করে একটু সময় নে। আমি এখনো কি হচ্ছে না হচ্ছে এ বাড়িতে তার কিছুই মাথায় ঢোকাতে পারছি না। কি থেকে কি হয়ে গেল? বড় খোকা, মেজ খোকা, একটু বোঝা না তোদের ভাইকে। রাগ করেছে আমার ছেলেটা। আহাজারি আর অসহায়ত্ব তার কণ্ঠে। ফারজাদের মেজমা আর প্রাচী আরোহী এসে তাদের দাদিকে সামলাচ্ছে। বৃদ্ধা থামছেন না। সোফার বেডে মাথা এলিয়ে ফের বলে, একটু সময় নিয়ে তোরা সবাই দয়া কর আমার ওপর। অতসী দিদি ভাইয়ের শরীর ভালো নেই, দেখ কেমন ঝিমিয়ে গেছে। সমস্যা সমাধান সব পরে হবে, ওকে একটু কেউ পানি দে। অতসীর চোখ বুজে আসছিল তখন, বলতে দেরি নেই। সোফার মধ্যেই গড়িয়ে পাশে পড়ে যেতে নিল সে। সবাই বিচলিত হয়ে পড়ে। ফারজাদি পাশ থেকে তাকে পড়ে যেতে দেখে তৎক্ষণাৎ এগিয়ে এলো।
নেতিয়ে যাওয়া শরীরটার বাহু ধরে উঠিয়ে গালে হাত দিয়ে নিজের সাথে আগলে নিতে চায়। অমনি অতসীর আধো আধো গলায় ক্ষীণ ক্ষীণ কণ্ঠ কানে আসে। ছুবেন না আমায়। অতসীর বাবা মা ছুটে আসে। ফারজাদের কাছ থেকে নিয়ে নিল তাকে তার মা। বিচলিত কণ্ঠে দুজনে গালে হাত দিয়ে ডাকতে থাকে, অতসী, অতসী মা, চোখ খোল। এ অতসী, কি হয়েছে? চোখ খুল মা। কিন্তু অতসী জবাব দেয় না। প্রত্যেকে ওকে অজ্ঞান হতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে। নিবিড় বের হয়ে যাওয়ার পরও তার বাবা মা থেকে গিয়েছিল। এমন মুহূর্তে একা ছেড়ে গিয়ে বোনের অভিমানের পাল্লা ভারী করতে চায় না অতসীর খালা। সকলে অতসীকে অচেতন হতে দেখে কুণ্ঠিত। ফারজাদ কিছুটা দূরে একপাশে দাঁড়িয়ে আছে। অচেতন অতসীকে এক দৃষ্টে দেখছে সে। আজ যা হয়েছে সেসবের পর কেন জানি তার মনে হচ্ছে অতসী মানসিক দিক দিয়ে কিছুটা বদলে গেল। বদলও না। ভাবনাতে আগে যা ছিল তাই আছে, শুধু যা চায় তার সম্মুখের ব্যক্তির সামনে অল্প হলেও জাহির করার সাহস পেয়েছে। অবশ্য বিষয়টা ভালো, তবে তার জন্য পরিস্থিতি অনুকূলে আনাটা কঠিন হয়ে দাঁড়াবে। মায়ের কথায় অভিমানে সে যা চায় তা হয়তো দ্বিধা সংকোচ উপেক্ষা করে জানাবে এবার থেকে। ফারজাদের ষষ্ঠ ইন্দ্রিয় তো তাই বলছে। ফারজাদ দৃষ্টিহীন ওই চোখ দুটোর ভাষা আর নাজুক ওই শরীরটার কিংবা স্বচ্ছ নীলাভ ফুলের ন্যায় চেহারাটার অঙ্গভঙ্গিতে মেয়েটার বোনের অবস্থা চাওয়া এসব বুঝতে শিখছে হয়তো কোথাও একটা। ডক্টর ডেকে অতসীর চেক আপ করানো হলো। অতিরিক্ত ধকলে অজ্ঞান হয়ে পড়েছে সে। সকাল থেকে শপিংয়ের ঝাক্কি আর এখন যা যা হলো তাতে মানসিকভাবে বিধ্বস্ত সে। অতসীর বাবাকে অনেক বুঝিয়ে সুঝিয়েও অতসী আর ফারজাদের বিয়ের জন্য রাজি করাতে পারল না কেউ। অবশ্য চেষ্টা করেছি শুধু ফারজাদের মা। বাকিরা নিজেদের ভুল ত্রুটির জন্য ক্ষমা চায়, জানা অজানায় করা অন্যায়ের দায় নেয়, কিন্তু তাতেও কিছু হলো না। অতসীর বাবা নিজেও কোনো সমঝোতায় এলেন না মেয়ের বিষয়টি নিয়ে। আর স্ত্রীকেও আসতে দিলেন না। বাদবাকি বিষয় নিয়ে তার কোনো অভিমান নেই এমনটাই জানালেন। কিন্তু কথাগুলোর আড়ালে যে নিজের মানুষদের প্রতি জমে থাকা অভিমানী কথা বলছে সেটা কারো বুঝতে বাকি রইল না। ফারজাদ অদ্ভুতভাবে চাচির কথাগুলো শোনার পর থেকে অতসীর ছুতে মানা করে দেওয়ার পর থেকে নিশ্চুপ হয়ে আছে। কোনো কথা সে বলেনি, শুধু নীরবে অতল সমুদ্রের মতো গভীর চোখ জোড়া দিয়ে অচেতন অতসীকে দেখে গেছে। সবাই অতসীকে রাখা রুমটাতেই ছিল শুরুতে। ডাক্তার ভিড় কমাতে বলার পর ফারজাদের দাদির রুমে গেল সবাই। ফারজাদ কোথাও যায়নি, সে বসার ঘরেই রয়ে গেছে। যেখানটায় দাঁড়িয়েছিল সে বরাবর সোফায় বসে পড়ে অন্যমনস্কতায়। দুই হাঁটুতে কোরই ঠেকিয়ে হাত দুটো মুখের কাছে এনে একত্রিত করে সামনে তাকিয়ে থাকে। দৃষ্টি অন্যমনস্ক, অথচ মনে হচ্ছে গভীর মনোযোগে কিছু একটা ভাবছে সে। ওপর থেকে আরমান নেমে এসে ধীরে একপাশে সিঙ্গেল সোফায় বসে পড়ে। অন্যমনস্ক ফারজাদ চোখের কোণ ঘুরিয়ে এক পলক তাকায় তার দিকে। আরমানের চোখে নিজের প্রতি জমে থাকা অনেকগুলো প্রশ্ন দেখতে পায় সে। তার সাথে ঠিক ঘৃণা নয়, তবে তার খুব কাছাকাছি কোনো এক অনুভূতির ছায়াও ধরা পড়ে। ফারজাদের ঠোঁটের কোণে অন্যমনস্ক এক টুকরো হাসি খেলে যায়। সে আর কিছু না বলে আবার সামনে দৃষ্টি ফিরিয়ে নেয়। আরমান বেশিক্ষণ নীরব থাকলো না, প্রথম প্রশ্নটা করে ফেলল। এতটা কঠিন ছিল সেই দিন পরিস্থিতি সামলানো ফারজাদ ভাই, নাকি আসলে অচ্ছি ছিল বলেই? তোর কি মনে হয়? মনে তো অনেক কিছুই আসছে, কিন্তু একটার সাথে আর একটা লিঙ্ক আপ হয় না। কিভাবে বুঝবো কোনটা সঠিক? এত ভাবাভাবির কিছু নেই আরমান, আমি রেপিস্টি। ঠান্ডা এক চাপা কণ্ঠ। আরমানের চোয়াল শক্ত দেখালো, সাথে সাথে ঠোঁট দিয়ে জিহ্বা ভিজিয়ে হালকা করে ঘাড় বাঁকালো সে। হয়তো সামলানোর প্রয়াস। ফারজাদ দৃষ্টি সামনেই। নিজের প্রতি তিরস্কার না আরমানের উদ্দেশ্যে তা স্পষ্ট নয়, তবে ঠোঁটের কোণে ক্লান্ত এক চিলতে হাসি টেনে বলে, মারতে ইচ্ছে করছে আমায়? আজ যা যা বললে চাচিমণিকে কতটুকু ধরা যায়? ফারজাদ উল্টো প্রশ্নে এক নজর ফিরে তাকায়, তবে জবাব দিল না। নাকি একবার পেয়েছো বলে মোহতে আটকে সেটাকে ভালোবাসার নাম দিচ্ছ? তীক্ষ্ণ দৃষ্টি তার। তা ফারজাদ শান্তভাবেই জবাব দিল, ওই ঘটনার আগেই রিয়েলাইজ করেছি আরমান। মোহ নই বলছো? সে নিশ্চুপ থাকে, জবাব দিল না। এখন বিয়ের জন্য চাচিমণি রাজি থাকলেও চাচ্চুর সাফ মানা, আর যতদূর মনে হয় অচ্ছির মত থাকবে না, সেক্ষেত্রে কি করবে? ফারজাদ এবারেও জবাব দিল না, তবে অনিশ্চয়তায় চোখ দুটো তুলে এক নজর তাকালো ভাইয়ের দিকে। কোন দিশায় হাঁটবে সেটা স্থির করতে পারছে না সে এখনো। ওর খালাতো ভাই নিবিড়ও কিন্তু লাইনে আছে। অনাগত সদস্য নিয়েও তার কোনো সমস্যা নেই, যতটুকু বুঝলাম। এটা হালকাভাবে নেওয়ার মতো না।
ওইদিকে কিছু হলেও হয়ে যেতে পারে চাচ্চু চাইলে। এইসব সম্ভাবনার ক্ষেত্রে তোমার পদক্ষেপ কি হতে পারে জানতে চাইছে। ফারজাদ নির্বিকার চিত্তে নীরবতাই অবলম্বন করলো আবার। চুপ করে থেকো না ফারজাদ ভাই। যে পরিস্থিতিতে এসে থেমেছে সবটা সুস্থ স্বাভাবিকভাবে অচিকে তোমার হাতে তুলে দিচ্ছে না কেউ, এতটুকু নিশ্চিত। এখন তুমি কি আবার জবরদস্তির পদ্ধতি অবলম্বন করবে সবটা ঠিক করতে? ফারজাদ ঠিক করা মানসিকতায় জবরদস্তি করলে ঠিক তো হবে না, উল্টো সবটা আরো জঘন্য পর্যায়ে গিয়ে দাঁড়াবে। তাই শঙ্কিত আর সন্দেহের দৃষ্টিতে চেয়ে কথাটা জানতে চাইল আরমান। সেদিন সাকিব আসবে বলেছিল বাড়িতে, আমার বন্ধু, মনে আছে? কোন দিন? ফারজাদ এক নজরে তাকিয়ে জবাব দেয়, ঘটনার দিন। আরমানের মনে পড়েছে, তবে হঠাৎ সেই কথা কেন উঠছে বুঝতে পারছে না। ভ্রু কুঁচকে সে জবাব দেয়, হ্যাঁ মনে পড়ছে। কেন? সাকিবের সাথে অন্য যে ছেলেটা ছিল, মোটা সোটা করে অল্প বয়সী, ওটা একজন কাজী। আরমান প্রথমে না বুঝে ভ্রু কুঁচকে তার কথা শুনলেও পরক্ষণে বিস্ময়ে খেলে গেল কিছু আঁচ করে। কিছু পল নীরবে চমকিতে আর গম্ভীর চিত্তে সবটা মাথায় ঢুকালো সেদিনের। ফারজাদ তাকে সকাল সকাল ফোন দিয়ে বলেছিল তার বন্ধু সাকিব আসবে, সাথে অন্য এক বন্ধুও থাকবে। তাদের যেন নির্বিঘ্নে তার রুমে পৌঁছে দেয়, কারণ সে আগের দিন রেই সেরে এসে ড্রাঙ্ক হয়ে রুমে পড়েছিল। সকালেও অবস্থা খুব একটা ঠিক ছিল না, তাই আরমানকে ফোন দিয়ে বলেছিল নিচে তার দুই বন্ধু আসবে, তাদের কোনো দিক না দেখিয়ে সোজা যেন তার রুমে নিয়ে যায়। আরমানও তাই করেছে কোনো প্রশ্ন ছাড়া, কারণ অতসীর ঘটনার পর থেকে বাড়িতে বন্ধুদের তেমন একটা আনে না তারা দুই ভাই, আর আনলেও এমন সাবধানতা অবলম্বন করা হয়, তাই তেমন কোনো ভাবনা মাথায় আনেনি তখন আরমান। কিন্তু এখন ফারজাদের কথা শুনে রীতিমতো মাথা ঘুরছে তার, শিরাগুলো ফুলে উঠতে দেখা যায়। তো এখন বলতে চাইছো তোমার হাতেই সব কিছু? ফারজাদ হাসে ক্ষীণ। ভাইয়ের যে তার কথাবার্তা কাজকর্ম সবকিছুতেই অসহ্য এক ক্রোধ জাগছে তা সে বুঝতে পারছে। আমি এসব কিছু কাজে লাগাতে চাই না, এত প্যারা খাস না। অর্ধ অচেতন অবস্থায় কবুল বলেছে, মনেও নেই ওর। সাইনও করেছে থাম্বপ্রিন্ট দিয়ে। ওই কাজই তখনই বলেছে এই বিয়ে বৈধ হবে না। তাহলে করেছো কেন এটা? হোক বৈধ অবৈধ, তাও কোথায় একটা আটকে থাকতে হবে এটা নিয়ে। এ কথা জেনেও কি ইচ্ছে করে করেছে এমনটা, যাতে সেই সব কিছু তোমার ফেভারেই থাকে? চাপা ক্রোধ তার কণ্ঠে। এত কিছু ভাবিনি, আমার পাগল পাগল লাগছিল। কি করব ভেবে পাচ্ছিলাম না ওই মুহূর্তে। শুধু এটা করলেই সব ঠিক হয়ে যাবে মনে হয়েছিল। শান্ত কণ্ঠ তার, ফের বলে, বাট এখন এটা ম্যাটার করছে না, সো লিভ ইট। শয়তান মাথায় ঘুরছিল তখন, কিভাবে সবটা ঠিক করার নামে ধামাচাপা দেবো ওটাই খেয়ালে আসছিল। দীর্ঘশ্বাস টেনে বলে, এই নিয়ে কোনো রকম ক্লেম তুলে চাচ্চু আর চাচিমণিকে প্রেশারাইজ করতে চাইছি না। ওয়ান অন কথা বলে বুঝিয়ে সুঝিয়ে যতটুকু করা যায় করব, নয়তো কতদূর কি হয় দেখা যাক। ঠিক হবে এমনটা ভাবছো কেন? বাবার বড় বাবার হাতে বিচার তুলে দিয়েছে চাচ্ছ, তোমার কোনো আইনি সাজাও তো দিতে পারে। কি করবে তখন? চোখ তুলে তাকালো ফারজাদ। 2 সেকেন্ড নজর মিলিয়ে তাকিয়ে রয়। অতসী বিছানায় শুয়ে আছে তখন, কেউ নেই তার মা ছাড়া। জ্ঞান ফিরতেই তাকে স্যুপ খাইয়ে দিতে চাইছে তার মা, সে মুখে নিচ্ছে না এক চামচও। বার কয়েক নরম কণ্ঠে বলেও মেয়ের মুখে তোলা যাচ্ছে না দেখে অতসীর মা দিলেন এক ধমক। কি সমস্যা তোর? আবার কি তামাশা করছিস? খেয়ে নে চুপচাপ। সারাদিন লেগে থাকতে পারবো না তোর পিছে। খেলে খা, না হয় একেবারে ঢুকিয়ে দেব মুখের ভিতর। অভিমানে বুক ভার হয় তার, সেই থেকে একটা কথা তার সাথে সুন্দর করে বলছে না মা। নরপশুর খবলে পড়েছিল তাদের অতসী, আর এত যে কষ্ট পেয়েছে এসব জানার পরও একটু মাথায় হাত বুলিয়ে দিল না তার পাষাণ মা। এজন্য সে কাউকে বলতে চায়নি। সবাই যে কোনোভাবে তার দোষী খুঁজে বের করবে বেশ জানতো। তারপর আড়ালে যে সম্মানহানি হয়েছে সেটা লোকমুখে চলে আসতো, কিন্তু এই লোকটার আর শাস্তি হতোই না। সে নাক টেনে হাঁ করে খাইয়ে দিতে লাগলো তার মা। বেশ কয়েক চুমুক খেলো আস্তে আস্তে। একসময় অতসী নিজেই ধীরে মুখ খুলল। তোমরা খেয়েছো? না। কেন? বাবা কোথায়? বাবা খেয়েছে? খাইনি কেউ। এখনো কি রাত হয়নি? তোমরা খেলে না যে? তোমরা কি এখন আমাদের ফ্ল্যাটে যাবে? উফ, তাহলে ফারিস মহল। অতসীকে কেমন ধমকাতে দেখা গেল। সেকেন্ড কয়েকের মতো জমে থাকে, হয়তো এখনও ফারিস মহলেই রয়ে গেছে, তারা এটা আশা করেনি। থমকে থেকে ধীরে শ্বাস প্রশ্বাস ঘন হতে দেখা গেল। তোমরা এখনো এখানে কেন মা? বাসায় ফিরোনি কেন? কিছুটা উদ্বিগ্ন কণ্ঠ তার।
তার মা সুপের বাটিতে চামচ ঘোরাতে ঘোরাতে মেয়ের হাবভাব পরখ করছিল। কি নিষ্পাপ এই চেহারাটা! কেউ কি করে ঘৃণা করে তার এই আদুরে মেয়েটাকে! দেখলেই তো মায়া মায়া লাগে, বুকের ভেতর ঢুকিয়ে নিতে মন চায়। অথচ এই বাড়িরই কেউ কেউ নাকি এই মেয়েটাকে অপছন্দ করে। কেন? অসুস্থ হয়ে পড়ে আছিস? আর কোথায় যাব? এটাই তো তোর আসল বাপের বাড়ি। আর দুদিন বাদে হয়তো শ্বশুর বাড়িও হয়ে যাবে। তখন? মা, কুণ্ঠিত স্বর অতসীর। কি মা? এইসব কি বলছো? আমাকে তোমরা দিয়ে দিবে? রাখবে না তোমাদের সাথে? চোখ ভিজে এলো তার। তুই ফারজাদ সহ সবাই সাথে এখানে থাকতে চাস না? অবশ্যই না। ওনাকে আমার ঘৃণা লাগে। প্লিজ, ওনার ওসব কথায় আমাকে দূরে সরিয়ে দিও না। আমার খুব কষ্ট হচ্ছে মা। আমি ওনার সাথে এখানে থাকবো না। তার মা অদৃশ্য ক্ষোভে দাঁতে দাঁত চেপে বলে, মাথা মোটা মেয়ে। এখানে আমার সামনে ওনাদের সাথে থাকবো না, তোমাদের সাথে থাকবো, এসব বলতে পারছিস? ওই ছেলেটা যে তোর সর্বনাশ করেছে এটা সবার সামনে বলতে পারিসনি তখন, যখন আমরা জানতে চাইছিলাম বারবার, তখন আমাদের জানাতে পারলি না একটা বারও যে ওই ছেলেটা তোর সম্মানে হাত দিয়েছে। একদিন না একদিন এই ঝামেলা তো হওয়ারই ছিল, কিন্তু পেটে যে ঝামেলা নিয়েছিস ওটা থেকে অন্তত বেঁচে যেতে পারতি আগে আগে জানালে। এখন এটা নিয়ে কার ঘাড়ে উঠবি? তোর বাবা তো ধরেছে ওই ছেলেকে মেয়ে দেবে না, আমার একটা কথা শুনছে না। এটা না আসলে তোকে নিয়ে দূরে কোথাও চলে যেতাম। এখন কি করবি? কিভাবে বাঁচবি আমায় একটু বল। কিভাবে নিজের সুস্থ জীবন কাটাবি? আর আমাদেরও বা শান্তি আসবে কিভাবে? ভঙ্গুর কণ্ঠ তার মায়ের। কেন বললি না অতসী? তখন জানিয়ে দিলে আজ এতদূর গড়াতো না জল। এখন এটা না রাখতে চাইলেও নতুন সমস্যা শুরু হবে। তোর বাবা মানবে কি না তার ঠিক নেই, আবার নাকি তোদের গোষ্ঠীর ঝামেলা করে তাও ঠিক নেই। এটা না থাকলে কিছু অন্তত ভাবা যেত। ফারজাদের দিকে ফিরেও তাকাতাম না, আর বরং শাস্তির জন্য লড়তে পারতাম। এখন কি করবি? সব ভালোই ভালোই মেনে না নিয়ে তোরা বাপ মেয়ে আমায় একটু বোঝা। অতসী বুঝলো তার অনাগত বাচ্চা নিয়ে বলছে তার মা, তবে বিশেষ কোনো অনুভূতি কাজ করলো না এই বাচ্চা নিয়ে তার। শুধু ফারজাদ থেকে দূরে থাকতে চায় সে, বাবা মার সাথে থাকতে চায় অতসী, আর কিছুই না। কোনোভাবেই ওই পশুর মতো নির্দয় লোকটার কাছে গিয়ে উঠতে চায় না। সব বলবো মা, এবার থেকে তোমাদের সব বলবো আমি। এবারের মতো মাফ করে দাও প্লিজ। আর কিছু লুকাবো না, আমাকে দিয়ে দিও না তোমরা। হাত আঁকড়ে শরীর টেনে মায়ের গা ঘেঁষে বসে যায় সে। তার মা চাপার আগে না চাইলেও শেষ অবধি আগলে নিল, চুলের ভাঁজে হাত গুলিয়ে ঝুঁকে কপালে চুমু এঁকে দেয়। শুধু আমাদের না, সবাইকে বলবি, নিজের মনের সব কথা বলে দিবি যেখানে বলা দরকার। চুপচাপ থাকিস বলেই তো সবাই বলার সুযোগ পায়। চুপ থাকবি না মা? প্রমিস, চুপ থাকবো না। কিন্তু আমার সাথে ওভাবে ধমকে কথা বলো না আর। তোমরা সবার মতো করলে আমার কষ্ট হয়। তার মা আরও আগলে নিল মেয়েকে। ফারজাদ, কেন জোর জবরদস্তি করেছিলে? এরপর আর একাডেমির ওখানে যেতে বললো যে? হ্যাঁ, ড্রাইভার আঙ্কেল আর রুমা আন্টিকে ভয় দেখিয়ে দূরে সরিয়ে আমাকে কোথায় কোথায় জানি নিয়ে যেত, আমাকে ছুঁয়ে দিত। আমি কোনো কিছুতে মানা করলে যেখানে থাকি ওখানে ওই অবস্থা একা ফেলে চলে যাওয়ার ভয় দেখাতো। অশ্রু ছেড়ে কোলে মুখ গুজল সে মায়ের। ছুঁয়ে দিত মানে? সেদিনের মতো কিছু আর? না, হাত ধরা, চুমু খাওয়া, জড়িয়ে ধরা, ওসব। কাঁপা কাঁপা সংকোচে জড়ানো গলা তার। থু ছুঁড়ে দিতে পারলি না তখন? পোক্ত কণ্ঠে বলে তার মা। বিপরীতে অতসী কিছুটা উৎসাহী কণ্ঠে বলে, দিয়েছি তো মা, মাঝ রাস্তায় একবার থুতু ছুঁড়ে দিয়েছিলাম, মুখেই লেগেছিল হয়তো। শুনে ভালো লাগলেও কিছুটা শঙ্কা ফুটে উঠল তার মায়ের চেহারায়। তোকে আঘাত করেছে? লোকজন দেখেছে? না, কিচ্ছু বলেনি, আর আঘাতও করেনি। কয়েকজন এসে কি হয়েছে জানতে চেয়েছিল, কিন্তু কিন্তু কৌতূহলী কণ্ঠ অতসীর মায়ের। সে ইতস্তত তাই না বলতে চাইলেও মাকে প্রমিস করেছিল বলে লুকালো না। বলেছে আমি ওনার বউ, রাগ মানে ঝগড়া হয়েছে তাই রাগে করে ফেলেছি, এমনটা বলেছিল। তারপর তারা সবাই চলে যায়। ফারজাদ আর আরমান তখনও বসার ঘরে সোফায়। প্রাচী সিঁড়ি বেয়ে নেমে বলে, ডাকছে ওপরে। কাকে বলেছে সঠিক বোঝা গেল না।
দুজনেই চোখ তুলে তাকায়। আরমান কপালে ভাঁজ ফেলে বলে, হুম। ডাকছে। কাকে ডাকছে? কুঞ্চিত ললাট প্রাচী এক নজর ভাইয়ের দিকে তাকিয়ে ফের আরমানের দিকে দৃষ্টি ফেলে। উপরে রুমে ডাকছে বাবা, তোমাকে না। ফারজাদ তাকেই ডাকছে এ কথা বুঝলো। বোন তার সাথে সরাসরি কথা বলছে না, নরম অন্যমনস্ক চোখে দেখলো সে তা। আরমানও বুঝলো বিষয়টা। কথা না বাড়িয়ে ফারজাদ উঠে চলে যায় ওপরে। ফারজাদের বাবা, ফারজাদ, অতসীর মা আর অতসী ছাড়া প্রত্যেকে দাদির রুমে ছিল তখন। অতসীর খালা আর খালু চলে গিয়েছে একটু আগে। অতসী আর তার মা দোতলার একদম কোণার দিকের রুমে, আর বাকিরা সবাই ঠিকই তার বিপরীতে অন্য পাশের রুমগুলোতে। অতসীর দাদির রুমে থাকা প্রত্যেকে নির্বিকার মায়ের কথায় না চাইতেও বসে থাকা অতসীর বাবাকে নানান কিছু বোঝাচ্ছে আর বারে বারে মাপ চাইছে। তখনও নিজেদের কথাবার্তার মধ্যে হঠাৎ ফারজাদের বাবা মায়ের রুম থেকে ফারজাদের বাবার ক্রমাগত রাগী কণ্ঠ ভেসে আসতে শুনল সবাই। একের পর এক বিচ্ছিরি গালি আর ঘৃণ্য সব বুলি ভদ্রলোকের কণ্ঠে। সবাই কুণ্ঠিত নেত্রে একে অপরের দিকে তাকায়। কি হলো বুঝতে পারছে না। প্রাচী জানালো তার বাবা একটু আগে ভাইয়াকে রুমে ডেকেছিল। সকলে বুঝলো ফারজাদের উদ্দেশ্যেই ছোড়া এই কান ঝাঁ করা জঘন্য শুনতে গা লিখল। তবে চোখে মুখে যে আতঙ্ক আর একটা শঙ্কার ঢেউ খেলে গেল সকলের, তা এই গালির জন্য না, বরং একের পর এক চাবুক আঘাতের মতো যে তীক্ষ্ণ শব্দ ভেসে আসছে কানে তার জন্য।